Acha. So yeah, it says we're live. So hello everyone, ladies and gentlemen, boys and girls, we are live, and just as I promised, we are bringing you a very special guest. হ্যাঁ, নেপোটিজম হয়ে যায়, বাট নেপোটিজম ছাড়া উপায় নাই। তো আমরা আমাদের আদরের ছোট ভাই তাসিনকে নিয়ে আসছি। আপনাদের চ্যানেল হইলে আপনারাও আপনাদের পরিচিত জনকেই প্রথম আনতেন। আস্তে আস্তে আমরা we're gonna diversify a little later, আমাদের যখন আরো ফেম চলে আসবে, আরো যখন আমাদের এনগেজমেন্ট বেড়ে যাবে, তখন আমরা হয়তো আরো এক্সটার্নাল গেস্ট নিয়ে আসবো। আজকে আপাতত ইন্টারনাল গেস্ট নিয়ে আসলাম, বাট ইন্টারনালও না, এক্সটার্নাল ইন এ সেন্স হি ইজ নট ইন দ্য কান্ট্রি, সো হি ইজ ইন ক্যানাডা রাইট নাও। সো তাসিন, কি অবস্থা তোর, কিরম চলতেছে ক? আলহামদুলিল্লাহ চলতেছে, যাচ্ছে, আচ্ছা ভালোই যাচ্ছে দিনকাল। আপনার কি আচ্ছা, অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। ইয়া, অফিসে তাইলি কখন? অফিস থেকে আসছি 1 ঘন্টা আগে, just took a kitty nap for 50 minutes before I আচ্ছা started আচ্ছা the show, আচ্ছা। so তোরা, আমি বুঝি না তোরা এই যে এই 50 মিনিটের ন্যাপ কেমনে লস। আমি একবার শুইলে তো মনে কর 8 ঘন্টার মধ্যে আমি আর নাই। আমি এটাই চিন্তা করছিলাম, আমার ফোনের মধ্যে ইয়ে দেওয়া, আইপ্যাডের মধ্যে দেওয়া সবকিছু দিয়ে একসাথে তারপর ঘুমাইছি, তারপর ঘুম থেকে উঠছি। Shit man, না, it was really kind of you যে তুই সময় বাইক, এত তোর বিজি শিডিউলের মধ্যে তুই সময় বাইক করে আজকে আমাদের সাথে লাইভে বসছস। আচ্ছা, সো এখন যেটা হইতাছে, এখন তোরে কোনো খুব বেশি একটা রেস্ট দিতে পারো না, কারণ উৎসুক জনতা বসে রয়েছে। I'm gonna ask you a barrage of questions and For sure. you need to try to answer them as well as you can, যতটুকু যেটা তোর মনে হয় বা যেমনে তোর যেটা তুই যেমনে ভালো বুঝোস অমনে তুই অ্যান্সার দে। For sure. Before that, I'm just gonna give you a couple of minutes breather. আমি জাস্ট লাইভ স্ট্রিমটা একটু শেয়ার করে দিয়ে আনি। Just give me a second. আমার ইয়াতে দিলে I think people will be finding it a lot better. তো তোর গ্রাজুয়েশনের কি অবস্থা? তোর সেমিস্টার বাকি আছে কতগুলি? Just একটা সাবজেক্ট বাকি রয়েছে, নেক্সট একটা সেমিস্টার সাবজেক্ট ডান। জুলাই রাখছস? একটা সাবজেক্ট ঝুলা জুলাই রাখছি তো রাখছস, ঝুলা কিভাবে হয়ে রাখছি, যাবে? কিছু করতে পারতেছি না। এটা তো এমন একটু একটা ধীরে সুস্থে। সিচুয়েশন, যদি ইয়ে করি তাহলে ফুল টাইম কাজ করতে পারবো না। আর ভালো ভালো জব পাইছি, আমি বলি দূর আরেকটা আচ্ছা সাবজেক্ট আচ্ছা আচ্ছা দেখে আচ্ছা ঝুলা আচ্ছা। রাখি। তোর কত বছর হয়ে গেল এখানে কানাডাতে? এখন তুই তো গেলি গা তো এই যে সেই 4 কবে, বছর অনেকদিন কমপ্লিট হয়ে হলো। গেছে। 4 বছর 4 কমপ্লিট করে বছর। আলাইছ? শিট ম্যান, ইটস বিন আ লং টাইম। সানি ভাইয়ের লগে মাঝে মধ্যে তো কথা হয়। আজকেও তো সানি ভাইয়ের লগে দেওয়া হয়েছিল। আমার যে কি কষ্ট, আমি সানিবার বিয়ে যাইতে পারুম না নাকি হয়ে গেছে আমরা অলরেডি, না না তাও না তো না না জানি না, না। এনে না না না, কষ্টর কিছু নাই, এখনো পর্যন্ত আমরাও খাইতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে মনে কোনো কষ্ট নাই। ইটস স্টিল অন। এবং তুই তো কইছিলি যে তুই হোপফুলি নেক্সট বছর হ্যাঁ, আইবি। নেক্সট বছর। তো এমন হইতে পারে যে সানি ভাইয়ের বিয়ার অনুষ্ঠানটা মেবি নেক্সট বছরই হইতে পারে। এই বছরে তো এর বিয়ার অনুষ্ঠান ননের কোনো কায়দা দেখতাছি না, যে অবস্থা। মনে হয় না এরা তো আবার বড় করে অনুষ্ঠান না করে পারবো না। তো অনুষ্ঠান করলে হ্যাঁ এরা হ্যাঁ, বড় করে করতে হবে, বড় করে করতে হলে আগামী বছর, এই বছর মনে হয় না কিছু করে পারবো। আচ্ছা, দেখি আমার সামনের বছর ঈদের মধ্যে আসার চান্সেস আছে, so দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ, and we hope you ইনশাল্লাহ। would. আচ্ছা, এখন আমারে প্রথম যেটা যে তুই কানাডা যাওয়ার চিন্তাটা কি লেগে করছিলি, একদম অনেস্টলি অ্যান্সার দে। মানে এমন না যে আমি তোর সামনে বয়ে রইছি, মানে সোজা কথা, অনেস্টলি যদি তোর 1-to-1 কেউ যদি জিগায় যে তুই কানাডা কি লেগে গেছিস, তোর হোয়াট ওয়াজ দ্য প্রাইম মোটিভেশন বিহাইন্ড গোয়িং টু কানাডা? Prime motivation to come behind Canada was I never wanted to go to Australia to my sister. Like আচ্ছা। আমি নিজের দুনিয়া আলাদা করে বানাইতে ও চেষ্টা করতে চাইছিলাম তখনকার সময়। নিজের So পায়ে নিজের my পায়ে দাঁড়াইতে চাইছস। my mom and dad ওনারা অনেক ফোর্স করছিল যে অস্ট্রেলিয়া যাইতে, বাট যখন আমার ফ্যামিলি ফ্রেন্ড আছে একজন, যার থ্রু আমি আসছি আর কি, ইয়েতে আচ্ছা 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 কনসেন্ট্রেশন অফিস আছে ওনাদের। সো আচ্ছা ওইখানে যাওয়ার পরে when I saw Thompson River University's campus on their wall with like pictures and everything, I was like I have to ও go over মাই here. গড, So মাই আব্বুর গড, মাথা মেন কথা নষ্ট। ছিল হচ্ছে গিয়ে মাথা নষ্ট আমার। আমি বললাম, না আমি কানাডায় যাবো, আমার কোন জায়গায় যাওয়া লাগবে না, অস্ট্রেলিয়া আমি যাবো না, অস্ট্রেলিয়ার সাপ চুপ কি আছে আমি যাবোই না। না, ইটস ট্রু, পরে ইটস আব্বু ট্রু, বলে যে আচ্ছা ইটস ট্রু, ঠিক আছে। ইটস ট্রু। অস্ট্রেলিয়ার ব্যাপারে একটা কথা বলে, আমি যখন প্রথম যে বাসা ভাড়া নিলাম, ওখানে একটা শেয়ার্ড হাউস ছিল, আমার সঙ্গে একটা চাইনিজ কাপল ছিল বাসা শেয়ারে। তো ওরা আমার বলছিল যে তুমি যদি কোনো স্পাইডার দেখো ধরে নিবা ওটা পয়জনাস, এবং ওটা সঙ্গে সঙ্গে মেরা ফেলাইবা, ওটার বেঁচে থাকতে দেওয়া যাবে না, তাহলে তুমি বাঁচবা না।
এখানেও বলে লাভ নেই, ক্যানাডার মধ্যে আমার এখানে হচ্ছে গিয়ে ব্ল্যাক উইডো দিয়ে ভরা সব, আর ব্ল্যাক Oh উইডো তো my god. মোস্ট ডেঞ্জারাস স্পাইডার। Shit, সো man. আমি দুইটা দেখছি ওই দিন, একটা কাজের মধ্যে দেখছিলাম পেইন্ট স্প্রে দিয়ে মাইরা একদম জায়গা হ্যাঁ। মতো রাইখা দিছি, 1 বছর হয়ে Oh গেছে my আমার god. ওই Co- জায়গায়। Shit, man. অস্থির অবস্থা। তো না, তাও তবু এনে তো ধর ওটার নাম কইতে পারতেছে যে ওটা ব্ল্যাক উইডো, ওটা কামড় দিলে 1 মিনিট বেঁচে থাকবে বা 2 মিনিট বেঁচে থাকবে। অস্ট্রেলিয়া যেগুলো আছে ওগুলির এমন অনেক স্পিসিস আছে ওটির নামও কেউ জানে না। তো এটার যে অ্যাকচুয়ালি কি রেমেডি, কোন অ্যান্টিডোট আছে কিনা, নো ওয়ান নোস। আমি এমনও মনে আছে, আমি ফার্স্ট যেদিন জিমে জয়েন, আমি অস্ট্রেলিয়া যাওয়ার 1 মাস পরে জিমে জয়েন করলাম। তো আমি প্রথম দিন জিমে যাইতাছিলাম, হাইটা ব্যাগ কান্দে না, হাইটা এটা যাইতাছি। তো আমি হঠাৎ করে দেখলাম কি মাটিতে কি জিনিস পড়ে রয়েছে। তো আমি খেয়াল করে দেখলাম একটা মথটা এত বড়, আমি আমার পাটা রাখলাম ওইটার পাশে, আমার পায়ের প্রায় সমান, আমার পা, আমি 10 নম্বর সাইজের জুতা পরি, আমার 10 নম্বর সাইজের জুতার প্রায় সমান, এত বড় মথটা। আমি চিন্তা করলাম যে আল্লাহ, এটা কোন দেশে আয়া পড়লাম, এই কি এর মথ নাকি এত বড়। বুঝছো এটা? তো ওইটার পরে অফিসে যখন ঢুকছি দেখলাম সবকিছু দেখে দেখে মনে হলো যে না, এখানে যাওয়া তো আব্বুর কথা, আব্বু দিবই না আমার, মোট কথা না, তুই তোর বড় বোনের কাছে যাবি, তোর আমি একলা ছাড়ো না। আমি কি করলে দিবা? প্যারেন্টস উড বি পুশিং ফর দ্যাট, কারণ যেহেতু তোর একটা সিবলিং অলরেডি ওখানে আছে, দ্যাট উড বি দ্য সেফার চয়েস। আমার যদি বড় কেউ থাকতো আমি ওখানেই যেতাম, আমি হয়তো অন্য দেশ এক্সপ্লোর করতে যেতাম না মেবি। তো পরে আমার বলতে যাচ্ছে ঠিক আছে যা, তুই যদি আইএলটিএস এর মধ্যে 7 বা above পাস, তাহলে তোরা দেখা যাওয়ার চিন্তা ভাবনা করবে না। আচ্ছা ঠিক আছে, যা বলবা তাই। Then your next question, I think you shared the post with how I have to share my বাট আমার মনে হইতাছে আঙ্কেল এটা চিন্তা করছে যে যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। লাস্ট দিন পর্যন্ত আইএলটিএস এর রেজাল্ট আমার সকাল পর্যন্ত হি ওয়াজ ডিটারমাইন্ড যে আমার অস্ট্রেলিয়া পাঠাবে। পরে সকালবেলা আমি বলছি, পুরো কাহিনী বলতেছি। আই থিংক ইউ রিমেম্বার মি আস্কিং অ্যাবাউট আইএলটিএস কেমনে দিব, কি কি এসে হাতে জীবন। কারণ আমিও তখন দিছিলাম, বেশি দিন হয় নাই, আমি তখন মোটামুটি শব্দ দিয়া ফালাইছি। তো তখনই তুই দেখলাম যে তুই এটা শোনার পর তুই আমার আশপাশ দা গুড়গুড় করতি, মাঝে মধ্যে জিগে দিছি ভাই এটা কি করবো, আমি তোর মোটামুটি যতটুকু যা কইছিলাম। তো তোর এখন তুইটা তোর আইএলটিএস টা কিরম, কেমনে কি দিলি, প্রিপারেশন কেমনে নিলি, আইএলটিএস এক্সামটার এক্সপেরিয়েন্সটা ছোট করে একটু আমাকে একটু ক। নাবিলের সাথে, তখন নাবিলরা হচ্ছে গিয়ে নাবিল, ও মাই গড। ইউ সি, আমি তোর একটা জিনিস খালি তোরা একটু ইন্টারাপ্ট করি, এই নাবিলের মতো আরেকটা পিস আমরা জিমে পাইছিলাম এই কিং জিম 2 হওয়ার পরে, ওর নাম হলো নাইম। পুরা নাবিলের মতো ছেড়া, সারাদিন ঘুমায়, আর ও যে ঘুমেতে উঠার পর মানে ওর অবস্থা যে মে কোন এরকম অবস্থা, মানে মানে মারাত্মক লেজি না। পুরা নাবিলের আরেক পিস পাইছিলাম আমরা, একের পর বড়। তো তারপর কি করলি? তারপর নাবিলরা হচ্ছে গিয়ে সেন্ট জোনসের মধ্যে ক্লাস করতো, তো আমি ইউটিউবের মধ্যে বসে দেখছিলাম যে মডিউলস কেমনে। সেন্ট জোনসে কি লেগে গেছে আমি বুঝছি, কইছিলি তুই আমারে। Most of them are on my Facebook, by the way, right now. So আমার কোনো প্যারাই নেই। তো সবকিছু ঠিকঠাক করলাম। আমি দেখলাম ইউটিউবের মধ্যে সবকিছু কেমনে মডিউলস কাজ করে, রিডিং, স্পিকিং, লিসেনিং, এগুলা। তো একদিন ক্লাস করছি একটা ফ্রেন্ডের সাথে, তারপরে আবার লাইক যে এই ক্লাস করে আর লাভ নাই, মক টেস্ট দেওয়া শুরু করি। এন্ড সেন্ট জোনসের একটা জিনিস ভালো হচ্ছে গিয়ে ইউ ক্যান গিভ আনলিমিটেড মক টেস্ট ওভার देयर। হ্যাঁ, ওরা শুধু এটা না, তুই যে তোর কাছে ওই যে একটা বই দেয়, ওইটাই হইলো আইডি কার্ড। তো ওই বইটা তোর কাছে যতদিন আছে তুই ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবি। আমার বইটা এখনো আছে, দেশে যা চিন্তা করছি আরেকদিন যে আছে, একদিন 40 দেখা করে মনে আমারও আছে। পরে মক টেস্ট দেওয়া শুরু করছি কবে দিলাম, এইচএসসি দেওয়ার পর থেকেই তো, ডিসেম্বর থেকে মনে হচ্ছে 2016 ডিসেম্বর থেকে শুরু করছিলাম মক টেস্ট দেওয়ার। জানুয়ারিতে এসে খালি বড় বোনের বিয়ে খাইতে গেলাম ইয়েতে চিটাগাংয়ের মধ্যে, তারপরে এসে ফুল দমে শুরু করছি। ইস্ট ফেস্টে যাইতাম, আড্ডা দিতাম আর ক্লাস করতাম। 3 মাস মক টেস্ট দিছি। মার্চের দিকে শুরুতে হচ্ছে গিয়ে পরীক্ষাটা দিয়ে দিছিলাম আমি। সো মক টেস্ট দিয়ে একটা জিনিস অনেক কনফিডেন্স পাইছি, হচ্ছে গিয়ে লাইক
day by day I got better. I got to ওদের Hmm. feedback পাইছি, feedback পাওয়ার পরে I got to know what my likings were speaking এর জন্য, listening একটার পর একটা করতেছি, একদিন এই কয়টা ভুল হয়েছে তো next দিন I was able to concentrate on it যে কেমনে কি করতে হবে। So it was pretty good mock test গুলি দেওয়া, 3 মাস mock test দিয়ে I was really prepared and everything। আর স্পিকিং অত একটা দেই নাই, স্পিকিং হচ্ছে গিয়ে লাস্ট পরীক্ষা আমার যেদিন স্পিকিং হবে তার আগের দিন I spent about the whole day in সেন্ট জোনস। সারাদিনে মনে হয় আমি 15 বার স্পিকিং দিছি, ওরা জানতো যে আমার পরের দিন স্পিকিং Hmm. পরীক্ষা আছে, ওরা ঘুরা পেঁচা আমাকে কোয়েশ্চেন হার্ড এন্ড ইজি সবকিছু মিলাজিলা করছে। The moment I got 8.5 out of one girl, I walked out. I was like, আর কিছু করবো না, আমি পায়ে গেছি, Why আমার is it? যাওয়ার হয়ে Why গেছে, is কালকে দেওয়া যাবে। তো আমার বনানীতে স্পিকিং টেস্ট ছিল পরের দিন সকালবেলা, গেছি আচ্ছা সবকিছু ঠিক আছে, ওয়েট করতেছি। আমার স্পিকিং এর কোয়েশ্চেন ছিল টক অ্যাবাউট সামথিং আ ফুড which you never had before। আচ্ছা, এমন কিছু খাইছস যেটার ব্যাপারে কখনো যেটার জানতি না ব্যাপারে আগে? আমি কখনো আগে খাই নাই এমন একটা, আর আমি কি আচ্ছা বেটির কম, আমি আচ্ছা কোক খাই নাই জীবনে, আমার তো নাম্বারই দিব না কোনো কিছুতে। আচ্ছা ঠিক আছে, এর আগের দিন ওই যে ফ্যামিলি ফ্রেন্ডটার কথা বললাম ওনার এখান থেকে হ্যাঁ, হচ্ছে গিয়ে ম্যাকিউর ইউনিভার্সিটি প্রি ডিপার্চার ব্রিফিং হয়েছিল। সো আচ্ছা আঙ্কেল আচ্ছা আমাকে নাবিলকে আর আমার আরেকটা কাজিন আছে ওকে ডাক দিছে, হুম তো গেছি তিনজনা। তো ওই জায়গায় ক্যালামারি ফার্স্ট খাইছি, হুম calamari first খাইছি। I never had calamari before, so I started talking about calamari that হুম, I মানে had স্বাদ calamari। স্বাদ তখনো মুখে লেগে রইছে। আমার মুখে লাগা রইছে, সেই একটা জিনিস খাইছি। আচ্ছা ঠিক আছে, the moment I told that lady that I had calamari, ওনার মুখটা যে এত disgusted হয়ে গেছে, like she literally Yeah, sat down there and judged me like a typical Bengali। women are usually squeamish about it. আচ্ছা ঠিক আছে, I could tell, but I started talking, আমি almost 2 মিনিট কথা বলতে হয় না, আমি almost 1 minute 40 seconds কথা বলছি। সো হুম। আমি বুঝছি যে মহিলার আমার অ্যান্সারটা একদম পছন্দ হয় নাই, দ্যাটস ওয়াই আই গট 6.5 টু বি অনেস্ট। আমাকে ইয়ের মধ্যে আমার স্পিকিং খুব ভালো ছিল, বাট আমি আচ্ছা 6.5 এর উপরে ওই জায়গায় পাই নাই কেন জানি। সব আমি সব আচ্ছা দোষ ঠিক আছে। শালার সব দোষ শালার কেলামারি। আচ্ছা যার কারণে সেকেন্ড বেসের মধ্যে হচ্ছে গিয়ে সেকেন্ড বেস নাকি ফার্স্ট বেসে তো নরমাল কোশ্চেন গুলো সেকেন্ড করে। ওই যে ফার্স্টে হইলো তোর ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স থাকে, হ্যাঁ হ্যাঁ ক্লাস হ্যাঁ টু হ্যাঁ তে গিয়ে হইলো তোর ওই যে কিউ কার্ড দেয়, ওইটাতে হ্যাঁ তুই কিউ মনে হয় যে গুলো। ক্যালামারি কথাবার্তা হ্যাঁ কইছস। হ্যাঁ ওইগুলো কথাবার্তা বলছি। হ্যাঁ, আমার তারপর কয়দিন ক্লাস পরে থ্রিতে হইলো জেনারেল আইডিয়া দেওয়া ফাইনালি লাগলো। ফাইনালি হইলো গিয়া আবার তোর ওই যে কিছু ফলো আপ কোয়েশ্চেন্স থাকে ক্লাস ফলো আপ থ্রিতে। কোশ্চেন গুলা করছিল। সো হুম। সবকিছু মিলায় 2 মিনিট কথা বলতে যেহেতু আমি 1 minute 40 সেকেন্ড কথা বলছি, আমি বলছি যে আমার তো গ্রামাটিক্যাল অনেক কোনো এরর। অনেক আমি তো বেটা শো 1 মিনিট, আমি 1 মিনিট 15 সেকেন্ডে গিয়া দিয়ে আমার কথা আর বাইরে হয় না, আমার কথা ফুরাই গেছে। আমি অনেক কথা কইছি, আমি চিন্তা করছি যে ক্যালামারি খাইছি, আমার যে কি এক্সপিরিয়েন্স প্রি ডিপার্চার ব্রিফিং এর মধ্যে কি কি করছি না করছি সবকিছুই কইছি। তো মহিলার অ্যান্সার মনে হয় আমার ক্যালামারির এটা দেখে খুব ডিসগাস্ট হয়ে গেছে, আমি জানি না, আই ডোন্ট নো, মেবি দ্যাট হ্যাপেন। তারপরে সবকিছু ঠিকঠাক মতো দিয়া টিয়া বাইরে এলাম, তা আই ওয়াজ প্রিটি কনফিডেন্ট অ্যাবাউট মাই এক্সাম। পরের দিন গেছি, পরের দিন হচ্ছে গিয়ে আপনার ইয়েতে এক্সাম ছিল সিটি কলেজের পাশের ইয়েটার মধ্যে। কাছে পাইছো? আমার তো পড়ছিল ইয়াতে, এই বসুন্ধরা কনভেনশন হলে, বিশাল অনেক দূর। আমারটা ইয়েতে পাশে পড়ছে। আচ্ছা ঠিক আছে, সো I don't know if he will see this or not, আমার একটা স্কুলের একটা ছেলে, he was pretty হুম, brilliant and everything, স্কুলের মধ্যে সবসময় আমি আন্ডারমাইন্ড থাকতাম ওদের কাছে ক্লাসের মধ্যে। হুম। আচ্ছা ঠিক আছে, সো we met over there, he's pretty confident যে আমি পরীক্ষা দিব, আইএলটিএস কোনো ব্যাপারই নাই, সেই হ্যান ত্যান। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই। তো আমি দাঁড়ায় কথা বললাম, আমি বলছি যে না আমি আর কি দেখি কি করা যায়, কি হয় না হয় পরীক্ষার মধ্যে। সো রিডিং ফার্স্টে কি দেয়, ফার্স্টে লিসনিং তো দেয় না। তো Partial ফার্স্টে listening, লিসনিং yeah. দিতেছে, লিসনিংটা ওয়াজ সো ইজি। আমি নাবিলরে বলছিলাম তুই আমার সাথে পরীক্ষাটা দে, আমার সাথে পরীক্ষাটা দিলে তুই খুব ভালো করবি। নাবিল কি তোর লগে দেয় নাই? আমার সাথে দেয় না, ওরা পরে সিটিং এ দিছিল। শিট তো ম্যান। আমি ইয়েতে লিসনিংটার মধ্যে এমন হয়েছে লাইন বাই লাইন যে বলতেছে সব অ্যান্সার ওইখানে, আমার একটাও মিস যায় নাই। লিসেনিং আমি ইজ প্রিটি ইজি, এটা নিয়ে লোকজন টেনশন করে লিসেনিং কেন অনেক বুঝি ইজি না। ছিল আমার, আমি মনে হয় 7.5 পাইছিলাম লিসেনিং এর মধ্যে, লিসেনিং ওয়াজ প্রিটি ইজি। Cool, আচ্ছা ঠিক আছে cool. সবকিছু ভালো টালো গেল। রিডিং
রিডিং আই গট সো লাকি, আমার লাইন বাই লাইন অ্যান্সার, মানে আমার খুঁজতে হয় না পুরাটা, আমি একটা লাইন পড়তেছি, হ্যাঁ এই যে অ্যান্সার, সেকেন্ড লাইন এই যে সেকেন্ড অ্যান্সার, থার্ড লাইন থার্ড অ্যান্সার। রিডিং ও খুবই ইজি গেছে, রিডিং এর মধ্যে আমি 7.5 পাই বসছি। রিডিং অবশ্য অনেকের কাছে শুনছি মাঝে মধ্যে রিডিং এর খুব কঠিন পড়ে, যেমন ওই যে হ্যাঁ 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 গত ডিসেম্বরে আমার ছোট বোন দিল সৌদি যাওয়ার আগে, ওদের রিডিংটা খুব, ওদের এবং ওদের হলে ওদের সঙ্গে আরো প্রায় 50-60 জন পরীক্ষা দিয়েছে, সবাই বলতেছিল যে রিডিংটা কঠিন পড়ছে ওদের, মানে এটা হ্যাঁ, ওটাই আনফরচুনেটলি অনেক সময় হয় আর নাবিল কি। আমাকে বলছে, আমি নাবিল এসে বলছি যে আমার রিডিং টেডিং সবকিছু একদম ইজি ছিল, আমি একদম হুবহু হুম। অ্যান্সার লাইন বাই লাইন পেয়ে গেছি। নাবিল পরে সিটিং এর মধ্যে দিচ্ছে, নাবিলেরটা অনেক হার্ড ছিল। নাবিলার জন্য প্যারা খেয়েছি। আমি বলছিলাম যে তুই আমার সাথে কর। আচ্ছা ঠিক আছে গেল। পরে হচ্ছে গিয়ে রাইটিং। রাইটিং ওয়াজ আ লিটল বিট চ্যালেঞ্জ ফর মি, কজ রাইটিং এর মধ্যে হুম। আই অলওয়েজ ফেস প্রবলেম এন্ড এভরিথিং। তোমার সো তো আচ্ছা ঠিক আছে। তোমার তো মোবাইলে টাইপ করার অভ্যাস, তোমার তো এমনিও হ্যাঁ, লিখতে মন ট্রু। চায় না। সো রাইটিং এর আমার ফার্স্ট কোয়েশ্চেনটা মোস্ট প্রবাবলি ছিল হচ্ছে গিয়ে ডিসক্রাইবিং আ এরিয়া, লাইক একটা হুম। ব্লক, ওটার মধ্যে হচ্ছে গিয়ে প্লেগ্রাউন্ড আছে, ওই যে পার্কিং বুঝছি, আছে। ম্যাপ ম্যাপ হ্যাঁ, পাইছস, ম্যাপ ম্যাপ দেওয়া ছিল, পাইছস, ম্যাপটাকে স্কিম্যাটিক ডিসক্রাইব ম্যাপ। করতে বলছে। আমিও যখন আইএলটিএস ছিলাম, আমরা ওই ম্যাপই পাইছিলাম, একটা ম্যাপ দিয়ে দিছিল, এইখানে ওই যে এই ফ্যাসিলিটি, ওখানে ওই ফ্যাসিলিটি, হ্যাঁ ডিরেকশন হ্যাঁ হ্যাঁ দিতে হইব, আরো কি কি জানি রবি ছিল ডিরেকশন আমাদের। দিতে হবে। আর সেকেন্ডটা আমার ঠিক মতো খেয়াল নাই, সেকেন্ডটা কি চাইছিল, বাট ইট ওয়াজ আ ওইটা রিয়েলি একটা ইজি চ্যাপ্টার ওয়ান আগে। টু, পার্ট টু। হুম। দিছি লিখছি, লিখছি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো বাইরেছি, বাইরানোর পরে আমার ওই ইয়ের সাথে, ক্লাসমেটের সাথে দেখা হয়েছে, ও খুবই হুম। কনফিডেন্ট, বাইরে এসে বলতেছে যে মোটামুটি হয়েছে পরীক্ষাটা। আমি কিছু কইতেছি না, আমার তো এক্সাম আমি জানি, আমার মোট কথা হচ্ছে আমি এট দি এন্ড আমার 8 নাহলে 8.5 থাকবে। এতটুকু আমি শিওর ছিলাম, আমার পরীক্ষা তো ভালো হয়েছে। আমি কইছি যে হুম। না আমার একদম ভালো হয় না, নাবিল সি, আমি কাউরে কিছু বলি না, আমি বলছি যে দেখি কি হয়, অনেক টেনশনে আছি। রেজাল্ট যেদিন দিচ্ছে 7 পাইছি, তো একটু কষ্ট পাইছি যে 6.5টা দিয়ে আমার পুরো মারাটা দিয়ে দিল। আমার সব স্পিকিং কয়টা আর পরীক্ষা একটু বেটার হলে একটু আগে। 6.5 এর মধ্যে যে আমি 7 পাইছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাক। তারপরও তো 7 ইজ নট আ ব্যাড স্কোর, এটা মানে যে কোনো জায়গায় পেপার ড্রপ করার জন্য দ্যাটস মোর দ্যান এনাফ। হ্যাঁ, আমাকে টিআইইউ তে যখন আমি থমসন রিভারে যখন ঢুকছি, তখন 7 এর জন্য, যেহেতু বাংলা মিডিয়াম থেকে আসছি, স্কুল হুম। সবকিছু ডিফারেন্ট ছিল, আমি আই গট হুম। $1,000 স্কলারশিপ, এন্ট্রি স্কলারশিপ টু ওভার হিয়ার। মানে তুই সো 7 পাইছো দেখা তোরে $1,000 দিছে যে তুমি খুব ভালো পারো, তুমি খুব কাবিল, এই টাকাটা রাখো, কিছু কিনা লও। বাই সামথিং নাইস ফর $1,000 পাইছি। ইয়োরসেলফ। আমি তো খুশি, সবকিছুতে খুশি। আরে গে আর তো টাকা। আর আব্বুর কথা যেটা বলতেছিলাম, আব্বু তো সকালবেলা ডিটারমাইন্ড, আমি সারা রাত আহ, ঘুমাই না, সারাটা ব্যাগটা রাত গুছায় রাখছে। টেনশনের মধ্যে রইছি, কি করুম না করুম। আর না আমি ঘুমাইছি ওই টাইমে, তো তখন শেরিন কথা কথা, শেরিন আমি সারা রাত ঘুমাইতে দেই নাই, ঠিক কমা না। কইতে লাগে টেনশনে। আচ্ছা ঠিক আছে, সকালবেলা কয়টার দিকে, ভোর 4:30টার দিক দিয়ে মনে হয় আপডেটটা আসছে, তো আমি তো সারা রাত রিফ্রেশ দিতেছি, পাই না 4:30টার হুম। দিকটা রিফ্রেশ দিছি, রেজাল্ট আইছে। হুম। আমার তো সবকিছু লক, কোনো কিছু করতে পারি না, আমি উপরে খালি নাম দেখতেছি, নিচে আর স্ক্রল ডাউন করি না। পরে নিচে স্ক্রল ডাউন করে বিসমিল্লাহ বলে স্ক্রল ডাউন করে দিই, ওভারঅল 7 আসছে। একটু ডিসঅ্যাপয়েন্টেড হইছি, কিন্তু কই আমার তো 7 পাইতে কইছে। এনাফ 4টা বাজে এনাফ, উঠে ইট ইজ দৌড় হোয়াট দিছি ইট ইজ। আব্বু আম্মুর রুমের মধ্যে, আরে আরেকবার উঠো। আরেকবার দুইবার দিলে পাওয়া যাবে, এটা খুব আমরি কিছু না। পরে দৌড়ায় যে আর আব্বু আম্মুর রুমের মধ্যে দিয়া দিয়া লাফালাফি শুরু করছে। আব্বু আম্মু তো ভয়, 4:30 বাজে কি রে লাফালাফি লাগেছে স্কিল লেগে, তোরা কি হইছে। চিন টিন ধরতো নাকি? আব্বু আম্মু এটা, আমি 7 পাইছি, কালকে সকালবেলা তুমি যায়া আমার এই অ্যাপ্লিকেশন প্রসেস করানো শুরু করো কানাডার মধ্যে। তা আব্বু আমার এটা দিয়ে আব্বু একটু খুশি হয়েছে। আমার স্পষ্ট মনে আছে, তুই যে তোর বোন না যে কারোর জানি বিয়ে খাইতে গেলি না চিটাং এ, হুম, 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 হুম। তুই ওখানতে আউনের পরেতেই তুই অ্যাকচুয়ালি তোর মন উঠা গেছিল ওই দেখাতে, আমার যতদূর মনে পড়ে। তুই জিমা খালি বিদেশে যাওয়ার কথা, খালি বিদেশে যাওয়ার কথা হইতো। আমি তো অনেক বুঝছিলাম যে তুই কিছু একটা করতাছস বা তুই খুব তাড়াতাড়ি যাবি গা, আমি তো অনেক মোটামুটি বুঝা ফেলাইছিলাম। সো না, যেটা করছস ভালো করছস, এবং মানে লুক হাউ ইট টার্নড আউট ফর ইউ। তো এটা মানে এভরিথিং হ্যাজ ওয়ার্কড আউট, সো ডেফিনেটলি ইউ মেড দ্য রাইট চয়েস। আর সবচেয়ে বড় কথা যে তোর জায়গায় আমি হইলে বা অন্য কেউ হইলে হয়তো বা এতটা এতটা মানে সাহস দিতে যাইতো না। বড় বোন অস্ট্রেলিয়াতে আছে, মেবি আই উড হ্যাভ গন টু অস্ট্রেলিয়া, আমি হয়তো বা কানাডাতে স্ট্রাগল করতে যেতে চাইতাম না। তো তুই সাহস দেখাইছস এন্ড ইট টার্নড আউট ওয়েল ফর ইউ, সো দ্যাটস অল, দ্যাটস অল Alhamdulillah, দ্যাট I ম্যাটার্স। won't say the struggle wasn't that easy. না না, First year ডেফিনেটলি was না, really ডেফিনেটলি না। hard for me.
লাইক আচ্ছা ফার্স্ট এটা ইয়ার কো, তোর 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 ভার্সিটির প্রথম দিনটা কিরম গেল? ভার্সিটি যেদিন গেলি তুই, আচ্ছা তুই এটাতে শুরু কর, তুই যখন ল্যান্ড করলি তারপরে তুই কি কি করে ভার্সিটিতে প্রথম দিনটা কি হলো, এই এই সো সিকোয়েন্সটা কর। ফার্স্ট দিন যেদিন ইয়ে থেকে বাংলাদেশ থেকে বের হইছো সবকিছু ঠিকঠাক আছে। আব্বুর একটা ফ্রেন্ডের সাথে আমি চায়না যাবো, আব্বুর ফ্রেন্ড চায়না যাবে। হুম সো আঙ্কেলের হুম। সাথে আমার ফার্স্ট ইয়ারটাই খুব ভালো ছিল। আঙ্কেল আমার নিয়ে ইবিএল লঞ্চে গেছে। So আমার আমি যেদিন ফ্লাই করি ওই দিন থান্ডারস্টর্ম হইতেছিল অনেক রাত্রেবেলা হুম বাংলাদেশে। ওকে। তো আমার ফ্লাইট গট ডিলেড ফর 3 আওয়ার্স। আমার গুয়াংজোতে 5 ঘন্টার ডিলে ছিল। ও শিট। বাংলাদেশে আমি 3 ঘন্টা কাটায় দিছি। তো ইবিএল লাউঞ্জের ওকে। মধ্যে তো আমি আরামসে বাফে-টাফে খাইছি, চিল-টিল করছি 3 ঘন্টা। তারপরে গেছি। তো গুয়াংজোতে গেছি। গুয়াংজোতে আমার গুয়াংজোতে এত থান্ডারস্টর্ম হইতেছে যে আমার ওইখানেও 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা আমার ওয়েট করা লাগছে। 1 ঘন্টা ফ্লাইট ডিলে হইছে। আচ্ছা ঠিক আছে। ভ্যাঙ্কুভারে আমার 1.5 ঘন্টার ডিলে ছিল, হাফ অ্যান আওয়ার আমার টাইম ছিল ইমিগ্রেশনের মধ্যে। এই জায়গাটা একটা প্যারা ছিল, এটা নিয়ে একটু টেনশন করতে পারতে। তো গুয়াংজুতে নামছি। গুয়াংজুতে নেমে দেখতেছি আশেপাশে কিছু তো বুঝি না, সব চায়নাতে কথাবার্তা কয়। শালা ওদের ওয়াইফাই কানেকশনটা যে নিব আমি ফোনের মধ্যে, এটার জন্য একটা ইয়ে টোল টোল আছে, ওটার মধ্যে কি কি জানি দিতে হয়, পাসপোর্ট নাম্বার তারপরে ওয়াইফাই এর পাসপোর্ট দেয়। আমরা ছিলাম হচ্ছে তুই গুয়াংজুতে আটকে আছিলি। গুয়াংজুতে আটকায় রইছি। To get their Wi-Fi password, you need to enter your passport and কি কি যেন আরো ডিটেলস দেওয়া লাগে, then they give out a এত কিছু slip দাম with লাগে? Wi-Fi. আর Wi-Fi পাসওয়ার্ডও জেনারেট হয় ডিফারেন্ট। সো আচ্ছা ঠিক আছে, ওকে আমরা তিনজন ছিলাম, 3 বাঙালি ছিলাম। সো তিনজনের ওকে। 3 পাসওয়ার্ড দিছে, কানেক্ট হয়ে বাসায় টাসায় জানাইলাম সবকিছু। দেন বাইরেছি কি করা যায়। একটু গুয়াংজু এয়ারপোর্ট ইজ হিউজ, হিউজ। সো ইয়া ইট ওখানে শুড বি। গেছি, ঘুরলাম টুরলাম। ইউএসডি ছিল, ইয়েন ছিল, দেখি কি কিনা যায়, টাকা পয়সা কেমনে উড়ানো যায়। তো নেক পিলো কিনছিলাম একটা ফার্স্টে দোকানের মধ্যে ঢুইকা। আমার সাথে একটা ব্যারিস্টার গেছিল, না ম্যাজিস্ট্রেট গেছিল, বাংলাদেশি ম্যাজিস্ট্রেট। সো ওনার সাথে এমনি বিয়েতে দেখা হয়েছিল। হি ওয়াজ গোয়িং ফর এ কনফারেন্স ইন কানাডা টু। সো ওই ভাইয়াটার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলছি, ভাইয়াটার সাথে ঘোরাঘুরি করছি। সো হি বট আ নেক পিলো এন্ড আই বট আ নেক পিলো। হিজ ওয়ান ওয়াজ অ্যাবাউট $30 খুব খুব ইউএসডি। কাজের জিনিস কিনছো, খুব কাজের জিনিস কিনছো। আমি বলতেছি হোয়াইট তো পিপল তারপরে হোয়াইট পিপল মানে হোয়াইট পিপল কান্ট গো অন এ প্লেন উইদাউট দেয়ার নেক পিলোস। দে লাভ দেয়ার নেক পিলোস সো মাচ ম্যান। তারপরে বলি, তারপরে আমারটা হচ্ছে গিয়ে এখন ওনারটা $30 খুব ভালো, আমার পছন্দ হয়েছে, কিন্তু শালা আচ্ছা লাস্ট পিস ছিল এটা একটা। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আর পাশে হচ্ছে এক্সপেন্সিভ পিস একটা $60 একটা। ও আমি চিন্তা করলাম যে কি করবো। আসার সময় প্লেনের মধ্যে প্যারা খাইছি, কারণ সিট তো হইতাছে ছোটখাটো। আর এত হুম। বড় শরীরটা নিয়ে 6 ফুট শরীর নিয়ে আমার মাথাও না, রাখতে পারি প্লেনের সিট, বলা যায় না। প্লেনের সিটে আমি বসে আই ওয়াজ কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড। আমার কোন এলাকা পরে $60 দিয়ে কিনছি ভাই। It has been the best purchase I've ever made. আমি প্লেনের মধ্যে একটা বাচ্চার মতো ঘুমাইছি। 14 আওয়ার্স এর মধ্যে আমি 11 আওয়ার্স ঘুমাইছি খালি প্লেনের মধ্যে। আর 3 ঘন্টা মুভি দেখছি, একটা থর র্যাগনারক তোর দেখছিলাম কি তখন বসে তোর বসে। তোর কি গুয়াংজু থেকে ওই কানাডা পৌঁছাইতে তোর 14 ঘন্টা লাগছে, রাইট? 14 ঘন্টা, 14 আওয়ার্স। সো গুয়াংজুতে হচ্ছে গিয়ে ওকে। আপনার অলমোস্ট 3 আওয়ার্স, আর গুয়াংজু থেকে ভ্যাঙ্কুভার হচ্ছে গিয়ে 14 আওয়ার্স ফ্লাইট। মানে তোর প্রায় একদিন গেছে আর কি সব মিলায়। সবকিছু মিলে আই থিংক ইট ওয়াজ লাইক 39 আওয়ার্স ওভারঅল। ড্যাম ড্যাম সো ভ্যাঙ্কুভার, তারপরে প্লেনের মধ্যে উইঠা ঘুমটুম দিছি। ভালোই, আমার সিট পড়ছে হচ্ছে গিয়ে একদম লাস্টে, কর্নারে 2টা সিট থাকে, ওই 2টা সিটের মধ্যে হচ্ছে গিয়ে পাশের সিটটা, উইন্ডো সাইডটা আমার পড়ছে। তো আমার গিটার ইউকেলেলি সবকিছু রাখতে পারছি। ভ্যাঙ্কুভার ল্যান্ড করার অ্যাবাউট 35 মিনিটস বিফোর প্লেনের শুরু হয়েছে, আপ এন্ড ডাউন করা শুরু করছে। এটা জানি কি বলে আমার মনে আসতেছে না। টার্বুলেন্স। জার্কিং, ওই হ্যাঁ, ওয়েদারের কারণে টার্বুলেন্স। টার্বুলেন্স শুরু হয়েছে। So, এটা শুরু হওয়ার 2 সেকেন্ড আগে আমি নিছি অরেঞ্জ জুস গ্লাসের মধ্যে। আমার পাশেরটাও নিছে, আমার পাশেরটা হচ্ছে গিয়ে ইউবিসির, আর আমি ইয়েতে একটা চাইনিজ ছিল, আর আমি হচ্ছে গিয়ে, আমরা দুইজনাই একসাথে অর্ডার করছি। তো আমরা দুইজনা গল্প করতে করতে দুইজন নিয়ে মাত্র সিপটা নিতে যাবো, আর প্লেনটা ফল করছে নিচে। এইটা বাঁচাইতে বাঁচাইতে পুরা 15 মিনিট টার্বুলেন্স ছিল। 15 মিনিট আমরা হাতে ধরে বসে ছিলাম ওইটার, এই যে কোনো মতে পড়তে দিব না আর কি। পড়া না যায়।
এমন অবস্থা, এমন মেজাজ খারাপ হয়েছে। আচ্ছা যাক 15 মিনিট ভাই কি যে টার্বুলেন্স হয়েছে, আমি তো মনে হচ্ছে শেষ, প্যাসিফিক ওশানের মধ্যে মাঝখানটা পড়ুন, কেউ খুঁজে পাবে না করে। সো তারপরে ইয়ের মধ্যে ভ্যাঙ্কুভার এয়ারপোর্টের মধ্যে নামছি, হিউজ লাইন আপ, বের হলাম প্লেন থেকে, বের হয়ে লাইনের মধ্যে দাঁড়াইছি। সো আই হ্যাড হাফ অ্যান আওয়ার বিফোর মাই ফ্লাইট, নেক্সট ফ্লাইট, কানেক্টিং ফ্লাইট টু ক্যামরুপস। সো 30 মিনিটস ইমিগ্রেশন আমার কোনো মতে পার করতে হবে, কিছু করার নাই। তো ইমিগ্রেশনের মধ্যে ঢুকার আগে, ইমিগ্রেশনের মধ্যে ঢুকছি, সো নামার পরে এই পোলাপানের কাছ থেকে শুনতেছি যে ওয়ার্ক পারমিট দিতেছে না সবাইকে কাজ করার জন্য। মানে স্টুডেন্ট ভিসার সাথে যে ওয়ার্ক পারমিট অ্যালাউ করে 20 আওয়ার্স এর জন্য, এটা অ্যালাউ করতেছে না সবাই। আরে তো কই আইলাম এটা, আমি আর থাকবো না এই জায়গায়, আমি এমনই জায়গা। আমার কিছু এত খারাপ লাগছে আমার কাছে, আমি এমনই যাবো বাংলাদেশে, আমার থাকুমি না এই জায়গায়, কি বালের দেশে আইসি, আমার লাগবো না থাকা। আচ্ছা কষ্ট মষ্ট করে ইমিগ্রেশনের ভিতরে ঢুকছি, ঢুকার পরে সবকিছু দেখলাম। তো আমার সামনে যে কয়টা ছিল, আমার সামনে 7টা ছেলে ছিল, আর আমার পিছে হচ্ছে গিয়ে বাকিগুলা ছিল। তো আমার পিছে আরো 2টা বাঙালি ছিল, 7টাই ওয়ার্ক পারমিট পায় নাই একটাও। এটা কি মানে সবাইরে দেওয়ার কথা নাকি সিলেক্টিভ? এটা আমি বলতেছি আপনাকে। সো তারপর আমি গেছি, আমার একটা হচ্ছে গিয়ে পাঞ্জাবি একটা ইমিগ্রেশন অফিসার ছিল, হি ওয়াজ রিয়েলি কুল এন্ড এভরিথিং, কোনো স্ট্রিক্ট কোনো কিছু না, আমাকে কোনো কোশ্চেনও করে নাই। আমি পেপার ওয়ার্ক আমার সবকিছু হচ্ছে একটা ফাইলের মধ্যে আমি একদম রেডি করে নিয়ে গেছি, মানে আমার কোনো খুঁজাখুঁজিও করা লাগে না, আমি জাস্ট ফাইলটা প্রেজেন্ট করছি। হি ওয়াজ ইমপ্রেসড, হি ইজ লাইক এভরিওয়ান শুড ডু দিস, if everyone keeps a file like this it's really easy for us বলে হাসি দিয়ে পিছে চলে গেছেন ইয়ে করতে। সো আমার সবকিছু প্রসেস করে, আমার কোনো কোশ্চেনও করে নাই, কোনো কিছু করে নাই, আমার জাস্ট ইয়েটা দেখে আমার ওয়ার্ক পারমিটটা দিছে, ওয়ার্ক পারমিট আর স্টাডি পারমিটটা দিছে। সো নিয়ে আমি মনে করছি আমারও দেয় নাই, আমার কিছু বলেও না, বলছে কংগ্রাচুলেশনস এন্ড ওয়েলকাম টু ক্যানাডা। সো কইরা আমি ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকার পরে আমার পিছের 2টা আসছে, আমার পিছের 2টা এসে বলে কি আমাদেরকে দেয় নাই ওয়ার্ক পারমিট। আমি বলি কই লেখা থাকে, কইলা আমারটা আমাদের দেখি যে ইউ আর এন্টাইটেলড টু ওয়ার্ক 20 আওয়ার্স অন ক্যাম্পাস অর অফ ক্যাম্পাস। আমি কি আমারও তো দিছে, কি লো এটা। এরপরে যখন আমি ভার্সিটিতে ঢুকছি তখন আমি বুঝতে পারছি যে যারা 5.5 এর নিচে পায় ওদের তো হচ্ছে কি ESL কোর্স করা লাগে, রাইট? সো when you get ESL courses you they won't allow you to work, either you complete ESL and then reapply for your work permit, তখন যে স্টাডি পারমিট তখন ওরা এলিজিবল করবে। মানে ইটস লাইক যে তুই যে এনে কাম করবি তোর তো তুই কথা তো কইতে পারবি না, হ্যাঁ হ্যাঁ তোর এনে ওয়ার্ক পারমিট দিয়া তো লাভ নাই, তুই আগে काम करने की काबिल बन उसके बाद काम करने। সো এটা হচ্ছে কি একটা কেউ যদি লাইভ শুনে থাকে, সো ইটস আ রিয়েলি গুড থিং যে ইউ গেট অ্যাবাউট at least 6 to get as much as possible. there's no limit. যদি 5.5 থাকে they will slap you with an ESL and it's not worth it because ESL শেষ না করা পর্যন্ত you can't take any ESL। এটা কতদিন লাগে, কোন আইডিয়া আছে তোর? এটা ডিপেন্ড করে, এখন আপনি যদি জাস্ট একটার মধ্যে যদি আপনার রিডিং এর মধ্যে 5.5 থাকে আপনাকে হচ্ছে কি একটা কোর্স দিবে, একটা বা 2টা কোর্স দিবে হচ্ছে গিয়ে এই রিডিং ঠিক করার জন্য, আর 2টা থাকলে একদম। আমি এমনও বাংলাদেশি পোলাপান দেখছি যারা নাকি ESL লেভেল 1 5 পর্যন্ত, ESL 1 2 3 4 5 5টা লেভেল থাকে, 1 লেভেল খায় আইছে পোলাপান। 4 বছর লাগে ESL শেষ করতে, তুই আর 4 বছর পর্যন্ত ইউ ক্যান টেক এনি একাডেমিক কোর্সেস। আর বাংলাদেশে অনেক লোকজন বলতেছে যে না এইসব ইংলিশ কোনো ব্যাপার না, বুঝাইতে পারলে হলো, গিয়া একটু একটু বুঝা ভাই যে ESL এর কারণে কি। আমাকে অনেকজন নক দিছে মাঝখানে যে IELTS করা কি কোনো দরকার আছে, আমি কই হ্যাঁ কোনো দরকার নাই, আইসা যদি বাপের টাকা উড়াইতে চাও 4 বছর 8 বছর লাগায় বিবিএ শেষ করতে চাও কোনো সমস্যা নাই, আসতে পারো, কোনো প্যারা নাই। আর খরচ তো নিজের পকেট থেকে, রাইট? ESL এর নিজের পকেট থেকে, কোর্সের তো দাম একটা 19-20 পার কোর্স প্লাস হচ্ছে গিয়ে কারণ আছে তুমি তো আর ওই 6-7 হাজার টাকা দিয়ে তো বাংলাদেশের মতো IELTS কোর্স করতে পারো না, ওখানে তো সব বিদেশি টিচারদের বিদেশি পেমেন্ট, তো এখানে কোর্স ফি তো হাই হইবে, তো জাহির সি বাত है। আর কোর্স ফি এখানে হাই হবে, it's a really good valid reason because you haven't paid taxes or anything unless you have stayed for a year, right? So Canadian people হচ্ছে গিয়ে taxes pay করে, এটা হচ্ছে গিয়ে প্রাইম মিনিস্টার ট্রুডো যখন আসছিল ইয়েতে, সো আমার ইউনিভার্সিটিতে, so a Bengali guy asked him যে why do international students pay?
ওর অ্যান্সারটা এত সুন্দর করে দিছে ওই দিন সবাইকে বাঙালিদেরকে পুরা পুরো চুপ করে বসায় দিছে ওই পুরা জায়গায় আর বোর ফার্দার কোনো কোশ্চেন করতে পারে নাই পুরা বলছে যে বোর বলছে যে তুমি এখানে আসছো তুমি এখানে এসে 1 বছর পর থেকে ট্যাক্সেস দেওয়া শুরু করছে আর ক্যানাডিয়ান স্টুডেন্টদের গ্রেট গ্র্যান্ডফাদাররা তার আগের থেকে ট্যাক্সেস দিয়ে আসতেছে সো ওয়াই ডু ইউ থিঙ্ক যে ওরা কম পে করতেছে আর তুমি বেশি পে করতেছো আমার তো ব্যালেন্স অগো করতে হবে এই জিনিসটার মধ্যে এই অগো জায়গায় অগো ট্যাক্সের পয়সা দেয়া তুমি এটি করতেছো এগুলা হ্যাঁ কেমনে এক্স্যাক্টলি হবে সো তো দেওয়া তো লাগবেই তোমার কিছু না কিছু কন্ট্রিবিউশন আচ্ছা না ঠিক ইটস আছে আ প্রিভিলেজ হ্যাঁ এক্স্যাক্টলি সো এটাই কেউ যদি চায় যে আইএলটিএস একটু ভালো করে অ্যাটলিস্ট 5.5 নিয়ে কোনো জায়গায় যেন অ্যাপ্লাই না করে তাহলে ইএসএল ধরা দিবে আর ইএসএল ইজ নট আ রিয়েলি গুড থিং টোটালি ফার্স্টে নট 4 মাস তো ওয়ার্থ কোনো কাজ করতে পারবো না তার উপরে 2টা কোর্সের এক্সট্রা টাকা 2টা কোর্স মনে হয় $4,500 আমার ইউনিভার্সিটিতে $4,500 অন্যান্য ইউনিভার্সিটিতে আরো কম বেশি হতে পারে ওয়াও সো ভাই আমার আমার কথা হলো একটা কি আচ্ছা যে পোলাগুলি 5.5 বা যেরকম পাইছে অগরে ভার্সিটি থেকে একসেপ্ট করলো কেমনে আমার প্রশ্ন হলো এটা আমি তো এটা টাকা আশ্চর্য হয়ে গেলাম দে আর দ্য এমনি যে সোর্স অফ আসো আসো মানি আসো 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 কোনো They're the ব্যাপার না exact আসো source আসো of money. ESL যতদিন পর্যন্ত পাস না করবে কোর্স তো নিতে পারবে না কোনো কিছু টাকা তো দিতেই হইব এদিক দাও তো টাকা ওদিক কিছু দাও করার টাকা নেই সে ইউনিভার্সিটিতে চাই যে হচ্ছে গিয়ে আমি আমার পিএসএফ ইউনিভার্সিটিতে শিক্ষা দিতে শুনছি যে ইন্টারনেট ক্যানাডিয়ান স্টুডেন্টদেরকে রিজেক্ট করে দিতেছে জাস্ট বিকজ দে ক্যান ব্রিং ইন মোর international student because they're getting more money out of it they're worth more এক্স্যাক্টলি আই থিঙ্ক ইউনিভার্সিটিতে মনে হয় 2টা স্টুডেন্ট ল স্টুডেন্ট সু করবে বিকজ দে গট অ্যাকসেপ্টেড বাট এখন হচ্ছে কি ইউনিভার্সিটি আমি এটা শুনছি আহ, আহ, যে ওদেরকে না করে দিছে বিকজ দে আর ব্রিংিং ইন মোর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওভার দেয়ার বিকজ দে আর পেইং 3 times মোর সো জানি না কি হয় বাংলাদেশে হলে এটা কেউ কিছু কইতো না ওখানে দেখে এগুলি নিয়ে আর লোকজন কথা বলতে পারে আচ্ছা তোর মনে হয় ভার্সিটি করবে আই ডোন্ট নো ওদেরকে বলছে হ্যাঁ নেক্সট ইয়ার ট্রাই করতে বাট কে 1 বছর গ্যাপ দিয়ে পড়ালেখা বইটা আবার গিয়ে থাকবে ইয়ে করবে বইটা আচ্ছা গিয়ে ঠিক আছে থাকবে তো আচ্ছা তোর আমি ভার্সিটির ফার্স্ট দিন ভার্সিটি গেলি ভার্সিটির যখন ফার্স্ট ওইটা দিন কি তো অবস্থা আমি আইসা এক বাঙালির সাথে উঠছি আমার অ্যাকোমোডেশনে কোনো প্রবলেম হয় নাই আল্লাহর রহমত আমি যে বাসার মধ্যে বাঙালি পাইলি কেমনে বাঙালি তুই পাইলি কেমনে নাই ওই নাই যে ফ্যামিলি ফ্রেন্ড যে ছিল ওনার থ্রু ও আচ্ছা গেছিল আচ্ছা আচ্ছা স্টুডেন্ট সো আচ্ছা আচ্ছা আঙ্কেল আচ্ছা হচ্ছে গিয়ে আচ্ছা ওই কন্ট্যাক্ট করে ইয়ে করছে so আমি যে একটা লিভিং রুমে উঠছি 1 বেডরুম অ্যাপার্টমেন্টের লিভিং রুমে 2 ভাই থাকতো বেডরুমের মধ্যে আমি একলা ইয়েতে থাকি লিভিং রুমের মধ্যে থাকি সো সো ভার্সিটি সো আমি যে উঠছি বাঙালির কাছে ভালোই ছিল ভাইয়া মতিউর নাম ছিল ওনার ফার্স্ট এর দিনই উঠার পরে হি ওয়াজ ওয়ার্কিং সো আমাকে ক্যাব নিয়ে ইয়েতে যাইতে হয়েছে বাসে যেতে হয়েছে এন্ড আই ফ্রিকিং পেড $42 যাওয়ার জন্য সো 3 জন ছিলাম সো আমার সাথে যে 2টা বাঙালি ছিল ওরা আমার পাশে বিল্ডিং এ উঠছে আর আমি হচ্ছে গিয়ে আমার বিল্ডিং এর মধ্যে উঠছি সো আই এম স্টিল ইন দ্যাট বিল্ডিং আফটার 4 ইয়ার্স সো উঠার পরে ফার্স্ট দিন থাকছি তো ইয়েতে আমি কিসে আসলাম চায়না সাউদার্নে আসছি সো বৃষ্টি বলছিলাম না অনেক বৃষ্টি হইতেছিল সো মাই লাগেজ ইজ গট টোটালি ডিস্ট্রয়েড বৃষ্টি পানিতে একদম পুরো শেষ আমার কমপ্লেন করে আই থিঙ্ক আই গট $700 ব্যাক ফ্রম দ্য এয়ারলাইন্স পরে বিকজ আমার শার্টটার যা ছিল নতুন যত কিছু কিনছি নতুন সব ভিজা গেছে লাগেজ পুরো শেষ মানে ডিস্ট্রয়েড পুরো আমার ইয়েতে ওই সময় টেম্পারেচার কিরকম ছিল সামার ছিল সো ইট ওয়াজ প্রিটি গুড বাইরে একদম একদম পারফেক্ট আমি তো সামারে ল্যান্ড করছি একদম এপ্রিলের শেষের দিকে সো লিয়ে নাইমাই পরে দেখি আমার লাগেজ টাগেজ ভিজে আমি খেয়ালও করি না বাসে যে খোলার পরে সো ভাইয়া কাজে ছিল উনি ছোট ভাইরা বলছে যে কয়েন বের করে দাও ইয়ে ড্রায়ারের মধ্যে কাপড় চোপড় দিয়ে আসুক 10 লোড ড্রায়ারে দিছি এক পরপর 5টা লোড 2টা লন্ড্রি যাক ড্রায়ার কইরা সবকিছু করলাম আমার সব নতুন কাপড় ইস্ত্রি তো গেছে শেষ ওই কাপড় আমি আর জীবনে পরতে পারি না ঠিকঠাক মতো এমন অবস্থা ছিল ইস্ত্রি করে কোনো মতো পরছি পরে যাওয়ার হয়েছে সো ফার্স্ট দিন গেছে তো ওই দিন রাত্রেবেলা ভাইয়া নিয়ে বের হয়েছে আমার ইউনিভার্সিটি সবকিছু ঘুরা টুরা দেখাইছে গাড়ি তোর ক্যাম্পাস কত দূরে ওখান থেকে আমার বাসা থেকে if you walk it's like 15 minutes depends on how fast you're walking আমার এরিয়ার মধ্যে you have all the major banks right next
next to in the right next block, gym, হুম। তারপরে গ্রোসারি, সুপার স্টোর সবকিছু একদম তারপরও কাছে। তারপরও তুই জিমে যাস না। ভাই এইটার কথা না বলি, কাজ টাজ করে আর না এনার্জি না, আই আন্ডারস্ট্যান্ড, ইটস ডিফিকাল্ট, এটা আমিও টের পাইছি গিয়া, এটা বলা সহজ, যাওয়ার করা পরে কঠিন। যাওয়ার পরে I dropped a lot of weight, a lot of body fat and everything। এরপরে যে মোটা হওয়া শুরু করছি, ওইটা আস্তে আস্তে 4 বছর ওই যখন যে আসবে তখন ইয়ে করবো না। এক্সট্রা সো ফার্স্ট এক্সট্রা দিন পরে এক্সট্রা এক্সট্রা চিজ স্লাইস গুলা যে নাও বার্গারে, ওগুলি জমাবো আমি যে না। কি খাওয়াটা খাইছি বাইরে, ডেইলি বাইরে খাইতাম, কি যে মোটা হইছিলাম। Shit। সো আমি মনে হয় 21 তারিখে ল্যান্ড করছি। আমার হুম। গ্র্যাড ওরিয়েন্টেশন ছিল হচ্ছে গিয়ে 24th এ। সো আমি 3 দিন লাগায়। ওরিয়েন্টেশনে কি, যে আমগো মতো যে সমুচা, নিমকি আর মিষ্টি দিছে? আরে না, আমি ভালো খাবার দেয়। বলি, সো আমার 3 দিন হাতে ছিল। আমি পায়ে হেঁটে হেঁটে ঘুরা ঘুরা সবকিছু দেখছি, মানে চিনছি ইউনিভার্সিটি। সো বাস কার্ড সবকিছু, বাস কার্ড হচ্ছে কি আমাদের টিআরইউর আইডি কার্ড। আইডি কার্ডটা দিয়েই হচ্ছে বাস কার্ডে পয়সা সলভ করলে বাস কার্ডে ইয়ে হবে। সো বাস দিয়ে বাস দিয়েও ঘুরছি আর পায়ে হেঁটেও ঘুরে ঘুরে দেখছি। তো 24 তারিখে ফার্স্ট দিন গেছি ইউনিভার্সিটির মধ্যে, খুব রেডি টেডি হয়ে দেখছি একটা ইন্ডিয়ান সুন্দর মাইয়াও দেখছি, মাইয়াটার লগে লাইন মারতে মারতে গেছি। মানে ফার্স্ট দিন কি আর করবো আমি, পাংখা লাগছে জীবনে। ইন্ডিয়ান ইন্ডিয়ান বলতে আমি একটু দূরেই থাকতাম ইয়াতে, এই অস্ট্রেলিয়া, বাট উপায় ছিল না, সব জায়গায় ওরা, You সব জায়গায় can উপায়। actually say that she's Indian. She আচ্ছা typically looked like a Pakistani girl. She আচ্ছা was আচ্ছা really আচ্ছা pretty. আচ্ছা। She's a really good friend of mine right now. Oh, ওকে, ও most আচ্ছা। probably um, অ্যাকাউন্টেন্ট টেকনিশিয়ান হিসেবে এখন একটা বড় ফার্মের মধ্যে কাজ করতেছে। অ্যাকাউন্টেন্টসদের তখন পোয়া বারো, সব জায়গায় কোটা খুইলা দিছে, অ্যাকাউন্টেন্টসদের এখন খুব ডিমান্ড সব জায়গায়। সো আচ্ছা ঠিক আছে, কাজটা মানে ভার্সিটির মধ্যে গেলাম। সো ওরিয়েন্টেশনের ফার্স্ট হচ্ছে কি চেক ইন করতে হবে। চেক ইন করে দেখবে কে কে ইএসএল পাইছে, কে কে ইএসএল পায় নাই। পুরা রুমের মধ্যে we were four guys যারা গ্রিন ট্যাগ পাইছি, ইএসএল করা লাগবে না, বাকি লাগবে না। সব ইএসএল, সব মুরগি, ইএসএল, সব মুরগি। সব করে মুরগি। এমন অবস্থা, আমরা 4 জন ছিলাম। আমার ওই দুইটা ফ্রেন্ড আর ভ্যাঙ্কুভারে থাকে, আরেকটা ছেলে ছিল, ও মনে হয় বাংলাদেশে চলে গেছে। আর আমরা 4 জন ছাড়া বাকি সব হচ্ছে রেড সিগন্যাল। তো একটা ভাব আছে না, আমি গ্রিন সিগন্যাল না দাঁড়া, বাকি সব রেড সিগন্যাল। আনটাচেবল, নো ওয়ান ক্যান হ্যাঁ টাচ মি। এইটাই। তো ইয়েতে কইরা, সো আমি এই জিনিসটাও খেয়াল করছি যে একাডেমিক অ্যাডভাইজার যারা রইছে, ভলান্টিয়ার্স যারা রইছে, ওরাও জিনিসটা খেয়াল করছে যে আমরা মাত্র 4 জন ছিলাম, বাকি সব। তো আমাদের সাথে এসে কথাবার্তা বলছে সবাই, গ্রিটেড অ্যাজ ওয়েল এন্ড এভরিথিং। সো ওরিয়েন্টেশন শুরু হয়েছে। ভাই খাবার, দেয়ার ওয়াজ এ বাফে, মাফিন, ব্রেকফাস্টের জন্য মাফিন, তারপর সিরিয়াল, জ্যামস এন্ড এভরিথিং সবকিছু ছিল, অনেক খাওয়া ছিল, খাইছিও, ধোঁয়ায় খাইছি। সো ওরিয়েন্টেশনের মধ্যে সবকিছু শুনাইছে টুনাইছে, সবকিছু জানলাম কেমনি কি করতে হবে, ক্লাসেস এর ব্যাপারে বললো, হট ওয়াটার কেমনি ইউজ করতে হবে, সে মানে যা বেসিক নিডস আছে আমাদেরকে আর কি জানার। তারপর বললো ক্লাস টাস কেমনে করতে হবে। তগরে ডর্ম ফ্যাসিলিটি দেয় নাই, রাইট? It was an option. And dorm good. is really expensive over there. মানে তাই এক নাকি? বছরের ফুল পেমেন্ট আগে করে দিতে হয় তো, সো ইট ওয়াজ লাইক yeah, it is. শেয়ার্ড অ্যাকোমোডেশন, 4টা রুম, একটা লিভিং স্পেস। সো আমার পছন্দ হয় না। না, তার চেয়ে বরং বাইরে থাকে বেটা, না ঠিকই আছে, ভালো। আর যেটা হচ্ছে গিয়ে নিউ রেজ বিল্ডিং বলে, 10 তলা বিল্ডিং আছে একটা, ওইখানে হচ্ছে গিয়ে 2টা রুম, বিশাল বড় বড়, মাঝখানে একটা শেয়ার্ড স্পেস, বাট দেয়ার ইজ নো কিচেন। Oh shit. And you're paying like the same $7,000 every semester to stay there, 4 মাসে $7,000, but কিচেন হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে, কমন স্পেস। Common shit, man. সো 7,000 টাকাতে থাকা আমি কিচেন টিচেন ছাড়া থাকবো নাকি? আমি বলছি না, not possible. আর দুইটা জিনিসের ফ্রিডম থাকা চাই, একটা হচ্ছে টয়লেট আর 2 নাম্বার হচ্ছে হ্যাঁ কিচেন। এক্স্যাক্টলি, এই দুইটা জিনিসের ফ্রিডম না থাকলে মানে থাকা মজা নাই। এক্স্যাক্টলি, কোনো মজা নাই। That's why অস্ট্রেলিয়াতে আমি পরে একলা থাকতাম, I used to live alone. আমিও তো ওই ভাইয়ের সাথে মুভ আউট করার পরে আমি আরেকটা বাঙালি ইয়ের সাথে মুভ ইন করছিলাম, ওর গার্লফ্রেন্ডের সাথে থাকতো, আর আমি 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট।
তবে একটা গ্রুপ হয়ে গেছিল এনে দেখছিলাম, একটা ভালোই গ্রুপ ছিল তবে। ওই গ্রুপ আর নাই, ওই গ্রুপের কথা নাই বলি আমি, শেষ ওই আচ্ছা গ্রুপ ওটা আরেকদিন, ওটা আমরা আরেকদিন শুনবো অফলাইন। ওইটা অফলাইন টপিক। সো তারপরে বড় ভাইয়ের সাথে উঠছি, ওই ভাইয়াটার সাথে ভালো খাতির, আমরা স্টিল ফোর্টনাইট খেলি একসাথে। গেল সবকিছু। ফোর্টনাইট, not even Call of Duty, damn man. ভাই আই প্লে এভরিথিং, আচ্ছা সবকিছু, আমার কোনো সর্বভুক কিছু আর বাদ কি, নাই। সর্বভুক তুই। I got really good at Fortnite. তো আমি খেলবো না কিসের জন্য? এডিটিং ঠিক এডিটিং আছে। সবকিছু আমি ফোর্টনাইট বাইরেছে, আই ওয়েটেড ইট আউট, আমি ফোর্টনাইট টাচই করি নাই। পাবজি বাইরেছে, আই ওয়েটেড দ্যাট আউট অ্যাজ ওয়েল। যখনই কল অফ ডিউটি আসছে, আমি তাও কল অফ ডিউটির আমি দেরি করে ফেলে, আমি খেয়াল করছি দেরি করে, আমি মোটামুটি 4 সিজন পরে আমি জয়েন করছি। আর যখন আমি ঢুকলাম লাইক ও মাই গড, হোয়াট হ্যাভ আই বিন ডুইং। আমি ওয়ারজোন খেলে হচ্ছে গিয়ে ল্যাপটপের মধ্যে খেলি, আর PS4 এ খেলি হচ্ছে গিয়ে আপনার ফোর্টনাইট, বাকি যা না আমি আপাতত শুধু অত সময় যেহেতু পাই না, আমি জাস্ট ওই কল অফ ডিউটি মোবাইলটাই খেলতেছি, দ্যাটস ফান মোটামুটি। এবং আরো কয়েকজন ফেলো মোবাইল ইজ রিয়েলি ইজি, ভালোই লাগে। আমি মনে হয় না আজ পর্যন্ত কোনো সেকেন্ড প্লেস পাইছি ওটার মধ্যে। আমি আইপ্যাডের মধ্যে খেলি তো, PS4 কন্ট্রোলার লাগায় তোমার খেলি। কল অফ ডিউটি মোবাইল ইজ মানে মোর ডিফিকাল্ট দ্যান ইওর পাবজি আর এই ফোর্টনাইট। আমি পাবজি একদিন খেলছি আমার রুমমেটের সাথে, তাও কম্পিউটারের মধ্যে ইয়ে দিয়ে। আর বাংলাদেশের ফোর্টনাইট হইলো ফ্রি ফায়ার। মোবাইলে তো ফ্রি ফায়ার ইয়ের মধ্যে। আর ফোর্টনাইটে এনে খেলি, আমার দুইটা ফ্রেন্ড আছে, ওরা দুজনে অনেক ভালো খেলে, চলছে, প্রচুর চলছে এক সময়। আর টুর্নামেন্ট খেলি, নরমাল গেম না, টুর্নামেন্ট খেলি, সো মজাই লাগে, খারাপ না। সো ওই ভাইয়ের সাথে থাকছি অলমোস্ট 1.5 বছর। তারপরে হচ্ছে ভাইয়া মুভ আউট করার পরে আমি নিজের একটা অ্যাপার্টমেন্ট নিয়ে, 1 বেডরুম অ্যাপার্টমেন্ট নিয়ে একটা ছেলের সাথে থাকা শুরু করছি। সো থিংস টার্নড আউট প্রিটি ওয়েল। ফার্স্ট ইয়ার ওয়াজ রিয়েলি ব্যাড, কজ একটা ক্লিনিং এর জব পাইছিলাম ফার্স্ট। আমার ফার্স্ট জব ছিল ক্লিনিং এর জব, মলের মধ্যে। বলছিলি তুই এক সময় আমারে, ভাই এরকম ওই সময় আমার তোর কথা হয়েছিল একবার যে কি অবস্থা, কি করতে হবে ভাই, একটা জব পাইছি ভাই অনেক কষ্টে। আমি 20 দিন পরে যে ফার্স্ট জব পাইছিলাম, আমার মনে আছে আমি যেদিন জবের কলটা পাই ওই দিন সকালবেলা আমার দাড়ি বড় হয়ে গেছে, ট্রিমার নাই, বাংলাদেশ থেকে নিয়ে যেতে মনে নাই আমার। সো যায় $40 দিয়ে আমি মাত্র একটা ট্রিমার কিনছি। আব্বু $3000 দিয়ে দিছিল, $3000 থেকে আমি $1000 মোটমাট খরচ করছিলাম ভাড়া টাড়া দিয়ে। সো $40 ট্রিমার কিনা আমি আমার ফ্রেন্ডের বাসায় গেছি। আমি ফ্রেন্ডের বাসায় যাই, দোস্ত 40 টাকাতে কিনলাম, শালা আমি একটা ডোনাটের কেস কিনি 6 টাকা দিয়ে, এটা খাই এক সপ্তাহ। আমি 40 টাকা দিয়ে খরচ করছি। এই অস্ট্রেলিয়াতে আমি এক্স্যাক্টলি এই কাজটাই করতাম। আমার মানে প্রথম এই ডেজার্ট বলতে মানে প্রতিদিন একটা ডেজার্ট রাখতাম আর কি। তো আমি ওই সিনামন ডোনাট বা সিনামন বানস যেটা আছে না, ওইটার এরকম 7টার একটা কেস পাওয়া যেত, ওটা আমি কিনতাম, রোজ একটা করে খাইতাম, পরের সপ্তাহে আবার একটা কেস কিনতাম। ঠিক আছে, আমি অন্য কোনো কিছু খাইতাম না, আমি জাস্ট একটা ডোনাট একদিন খাইতাম, দ্যাটস ইট। 7 দিনের জন্য 7টা ডোনাট ছিল আমার। এই জন্য এত শুকাইছিলাম ওই টাইমে, আর খিদাও লাগতো না তখন ইয়ের মধ্যে। আই স্টিল রিমেম্বার আমার 4 দিন গেছে আমি পানি খাইনি, because টেম্পারেচার এমন বা কোনো ইয়ে লাগে না, ইয়েও লাগে না, পানি টানিও কম খাইতাম। সো ফ্রেন্ডরা বলতেছি যে 40 টাকা খরচ করছি, খুব গায়ে লাগতেছে, এই সেই হ্যান ত্যান কষ্ট করে দিয়ে ফোনটা বাইর করছি, দিয়ে একটা ভয়েসমেলটা অন করে দেখি যে জবের জন্য ডাক দিছে, ইয়েতে ইন্টারভিউটা দিছিলাম, জবের জন্য ডাক দিছে। তো আমি লাফালাফি লাগাই দিছি ওই জায়গার মধ্যে। সো যাক, ওই দিন ফার্স্ট আমি 20 দিন পরে ফার্স্ট ভাত খাইছি। আচ্ছা, ওই ফ্রেন্ডের বাসায়, ফ্রেন্ড ভাত রান্না করছিল, তো ওর বাসায় খাইছি। সো আচ্ছা ঠিক আছে, যাক। তো আমার ফ্রেন্ড, ওর নাম উর্মি, ওই বলতেছে যে দেখ দোস্ত 40 টাকা খরচ করছিস, বাট আল্লাহ 40 টাকার জায়গায় তোর একটা জব দিচ্ছে, দেখ খুশি হয় এবার, আলহামদুলিল্লাহ বল। তো জবটা শুরু করলাম, এই বলছে ক্লিনিং জব, বেসিক জব। সো পার আওয়ার কত করে দিত তোর? তখনকার সময় ইট ওয়াজ 1085 মিনিমাম ওয়েজ ছিল পার আওয়ার। মানে খুব খারাপ না, আবার তাও আমেরিকার তুলনায় বেটার আই উড সে, বাট আবার অস্ট্রেলিয়ার তুলনায় আবার খারাপ। অস্ট্রেলিয়ায় একটা মিনিমামের নিচে আপনাদের ভাড়া তো অনেক ছিল, আমার যেমন তখনকার ভাড়া ছিল $320 ছিল পার মান্থ। সো ইট ওয়াজ নট চিপ ম্যান। আমি যে অ্যাপার্টমেন্টটা নিছিলাম, 2 রুমের একটা অ্যাপার্টমেন্ট নিছিলাম আমি, ওইটা আমার ছিল হচ্ছে $210 পার উইক।
পার উইক, হ্যাঁ Per আমি week? এটা না, শুনছি ওটা আমার বড় তো বোনের পাঁচ কাছে। সপ্তাহে যা। আমি ওটা এখন প্রতি 15 দিন পর বিল দেওয়ান লাগে। আমি এখন আমার 2 বেডরুম অ্যাপার্টমেন্ট যেটা নিয়ে সেম বিল্ডিং এর মধ্যে থাকতেছি, আমার 1 বেডরুমটা ছিল 775 আ মান্থ। তাও আর চলে। কোনো ইউটিলিটিস ওয়াইফাই ইনক্লুডেড না, সো ওয়াইফাই টাইফাই আচ্ছা, আচ্ছা। সবকিছু সহ $900 পড়তো। আর 2 বেডরুম এখন যেটা নিছি ওটা হচ্ছে কি $1100 a month প্লাস ইউটিলিটিস, সো $1300 পড়ে আর কি। সো তিনজন থাকি, এত বেশি পড়ে না, আমি $500 দিই মাসে, আর বাকি দুইজন হচ্ছে গিয়ে ভাগাভাগি করে বাকিটা দেয়। ওকে। আর আচ্ছা যাই হোক, সো কইছিলাম জবটা নিছি, ইট ওয়াজ নট দ্যাট গুড জব, ক্লিনিং এর জব ছিল, সো একটু খারাপ টারাপ লাগতো। একেবারে আমরা তো used to night বেড়া। ইউজ টু না বাসায় তো একদম। বাসায় তো আম্মুরে বিছনা থেকে উঠে, আম্মু আমার বিছনাটা একটু ঝেড়া দাও। আমি যেহেতু বাংলাদেশ থেকে টাকা আনি নাই, সো বাংলাদেশের হ্যাঁ। থেকে আমি ইয়ে করবো না, সো আমার একটা মাথার টেনশন ছিল যে আমি টাকা উঠাইতে হবে। সো আমি আমার ম্যানেজারে বলছি যে দেখ আমার টাকা দিতে হবে 7,000 টাকা নেক্সট সেমিস্টারের মধ্যে, কি করা যায় বল আমারে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি কি করা যায়। ওই লোক আমার 4 মাসে $7,000 উঠাইছে আফটার ট্যাক্স। এত আওয়ার্স দিছে আমাকে, কাজ করছি, ও আমি আচ্ছা, ক্লাসও আচ্ছা, করছি আচ্ছা, কাজও আচ্ছা, আচ্ছা। করছি, সো আচ্ছা। এই কাজ তো ওইটা করাটা তুই ঠিক কি হয় নাই। তুই কি 20 ঘন্টার উপরে গেছস? মানে 20 ঘন্টাই ছিলি নাকি 20 ঘন্টার সামারের উপরে মধ্যে গেছস? ইউ ক্যান ওয়ার্ক ফুল টাইম। সামার তো থাকেই তো 2 মাস না 3 মাস? 4 মাসের জন্য থাকে। 4 সামার মাস হচ্ছে থাকে, কি হ্যাঁ। আপনার এপ্রিল থেকে শুরু হয়, মানে মে টু সেপ্টেম্বর ফার্স্ট আর কি। সো এই যে আমার ওকে। এখন যেমন সামার চলতেছে, আমি এই জন্য কোর্স করতেছি না, একটা আচ্ছা, সামার আচ্ছা, আচ্ছা। শেষ করে ফলো করব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো যাই হোক, ক্লাসও করতাম, কাজও করতাম, সো পুরা টাকা উঠাইছে লোক। হি ওয়াজ রিয়েলি গুড উইথ মি, সাপোর্ট টাপোর্ট করছে। সো ওইখান থেকে পরে আহ, আব্বু যে $3,000 দিছিল, ওখান থেকে আই ম্যানেজ টু সেভ আপ $2,000, সো দিয়ে 2 সেমিস্টারের টাকা, আর আমার বড় বোনের কাছ থেকে 2,000 টাকা আনাইছিলাম অস্ট্রেলিয়া থেকে, দিয়ে টিউশন ফি পরের ডিসেম্বরে দিয়ে দিছি। সো দ্যাটস হাউ মাই ফার্স্ট ইয়ার স্টার্টেড। সেকেন্ড ইয়ারে আই গট আ জব এট বার্গার কিং। বার্গার Yeah, কিং আমার বাসা that's the থেকে দুই place. দুই বাস চেঞ্জ করে অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিট লাগতো। Wow, কাজ শেষ তাহলে হইতো দূর আমার রাত হয়ে গেল। 1টা বাজে, 3 ঘন্টা Wow, লাগায় আমি হাইটা বাসায় যাইতাম, ইয়ে shit করে man. পাহাড়ের উপরে। তাহলে মানে তো ভালো Before না this, খারাপ বলা মুশকিল। so struggle was really good. Yeah, ওই টাইমের সময়ের মধ্যে মাঝে মাঝে আমার ম্যানেজারও এসে আমার বাসায় নামায় দিয়ে যেত, কারণ she didn't like me walking. আচ্ছা। Before I bought my first car, খুবই বাজে অবস্থায় গেছিল, লাইক একদম শুকায় কাঠটাটা হয়ে গেছিলাম মাঝখানে। আমার 2 বার বাসায় পুলিশও নামায় দিছে, হ্যাঁ? স্নোর মধ্যে হাঁটতেছি, ও ইয়ের আচ্ছা, আচ্ছা, মধ্যে আচ্ছা। হ্যাঁ, অগত স্নোইং হলে তো ব্লিজার্ড ডেঞ্জারাস চলতেছে, এর অবস্থা। মধ্যে আমি আস্তে আস্তে উঠতেছি, বলতেছে যে হোয়াট আর ইউ ডুইং, কি করছিস তুই, জিগাইতেছে কিছু খাইছি টাইছি নাকি, এত ঠান্ডা কি। আমি বললাম, মাত্র শিফট শেষ ও করে বাসায় ও যাচ্ছি। ওগো পুলিশ আর আমগো পুলিশ। কয় গেট আপ, যা বাসা আমগো পুলিশ উঠায় বাসার মধ্যে ভাতিজা নামায় দিছে। ভাতিজা এত রাতে বাইরে কি করো? পকেটে কি কি আছে দি? So first 2 years were really bad. পরে গাড়ি টাড়ি কিনছি, গাড়ি কেনার পরে গাড়ি কিনছস কতদিন পরে? ফার্স্ট ইয়ারে কিনছস না তারপরে? না সেকেন্ড ইয়ারের শেষের দিক, সেকেন্ড মানে ইয়ারে। 1 বছর কবে কিনলাম আমি, খুব গাড়ির ছবি টবি 1 বছর দিছস। পরে কিনছি আমি, নেক্সট এপ্রিলে গাড়িটা কিনছি। নেক্সট খুব এপ্রিলে গাড়ির হচ্ছে ছবি। গিয়ে গাড়ি কিনছি। ওই সময় খালি গাড়ির ছবি দিতি। তোর নিজের ছবি তো দিতি না, খালি গাড়ির ছবি দিতি। মনে না আছে? গাড়ির ছবি অত দেই নাই, গাড়িটা পুরানা ছিল, তো এই জন্য একটা ছবি দিছিলাম গাড়ির, বেশি না একটা ওই দেই যে নাই। এরপর ওটা না, এটার পরে যে গাড়িটা লইলি, ভালো গাড়িটা যখন কিনলি। এটার পরে আরেকটা কিনছি, তারপর আরেকটা কিনছি, তারপরে যে ভালোটা কিনছি। ওইটার ছবি দিতি বেশি ওই তুই। ভাই, দ্যাট ওয়াজ মাই ফেভারিট কার, না, ওটার নাম ওটা দিছিলাম আমি দেওয়ার মতোই, ইমনি। এটা দেওয়ার মতোই, এটা দেওয়ার মতোই গাড়ি ছবি। আমি আমার ফার্স্ট গাড়িটা আমি যখন কেনার পরে আপনার ভালো টালো জব করা শুরু করছি, লাইক হোটেলের ফ্রন্ট ডেস্কে কাজ করা শুরু করছি, সো আই হ্যাড মাই কার, এন্ড জবের এখনো মধ্যে যে তো আমি এখনো তো ফ্রন্ট ডেস্কে আসছিস মনে হয়, রাইট? এখন হচ্ছে কি আমি নাইট অডিট হিসেবে কাজ করতেছি, সো আমার কাজ হচ্ছে আচ্ছা, কি আচ্ছা। মেইনলি ফ্রন্ট ডেস্কের কাজ থাকে, বাট আই হ্যান্ডেল দি অ্যাকাউন্টস এন্ড এভরিথিং এট নাইট। আচ্ছা, 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 সারা আচ্ছা, দিনের আচ্ছা। ট্রানজাকশন সবকিছু মাল্টিটাস্কিং করা লাগতেছে। মাল্টিটাস্কিং আর কি। আমার মেইন জব হইতাছে আর কি অ্যাকাউন্টস ইয়ে করা, সব ব্যালেন্স করা সবার জন্য। তারপর ওই অ্যাকাউন্টিং এক্সপেরিয়েন্স থেকে কামে ডিপার্টমেন্টের দিব মধ্যে বেশি। সবকিছু ইমেল পাঠানো, কি গেছে না গেছে, ফাইল টাইল, এগুলো হচ্ছে কি আমার টাস্ক। সো গাড়ি কেনার পরে 1 বছর কতদিন পরে উই ওয়ার লাইক ইউএস ভিসা নেওয়া খুবই ইজি এই জায়গার মধ্যে, সো ইউএসএ যাবো। তো আচ্ছা ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট বুক কইরা গেছি, সো কোকাহোলা দিয়ে ড্রাইভ করতেছি। I had my first accident. গাড়ি একদম টোটালি ক্র্যাশড। অলরেডি অ্যাক্সিডেন্টও করছস। আমার টায়ারটা বেশি ইয়ে ছিল না, ভালো ছিল না, আর তখন গাড়ির ব্যাপারে অত কিছু বুঝিও না আমি।
জয়েন্টের মাঝখানে যে স্টিল গুলা থাকে রাস্তায় হুম, ওটার মধ্যে হুম। স্কিড করে আমার গাড়ি 360 ঘুরছে এমনে ই, ঘুরে একটা পিলারের মধ্যে বাড়ি খেয়ে অ্যাবাউট 500 মিটার আমি খালি স্ক্র্যাচ করছি ওটাকে। shit. গাড়ি চলতেছিল বাট ড্যামেজ হুম, এত বেশি হয়েছে ওটাকে স্যাভেজ করে দিতে হয়েছে আমার। হুম। এন্ড ওই পিলারের মধ্যে যে আমি 500 মিটার স্ক্র্যাচ করছি আই পেড $1000 ফাইন ফর ইট। গাড়িও গেল, গাড়িও গেল গেল, ওটাও কি গেল। তো মজা। আমার জব মানে হচ্ছে আমি তখন এখানে তাও থ্যাংক গড যে নো ওয়ান গট হার্ট এট লিস্ট, মানে অত উই ওয়াকড আউট সিভিয়ারলি উইথআউট না। আ স্ক্র্যাচ কিছু হয় না। আমার এটা ফ্রেন্ড এটা পাশে তো ছিল ও হচ্ছে গিয়ে জাস্ট মাইয়া মানুষ সিট বেল্টের মধ্যে যায় একটু হুম, ব্যথা পাইছে আর কি হুম। বুকের মধ্যে, এছাড়া আর কোনো ওইটাও কিছুই লাগে, হয় না। এই সিট সো বেল্টে যে টানটা লাগে মারাত্মক। আর কপালও ভালো ছিল যে হাইওয়ে পেট্রোল কার একদম আমার পিছেই ছিল, সো ও এসে একদম লেনটা আটকায় দিছে আমার। সো কোনো প্যারাটারা এরকম হয় নাই, যাক বাইচা বুইচা গেছি। সো আবার ক্যামলুপসা এসে ওর গাড়ি নিয়ে পরে গেছি। আমার ইউএস ভিসা তো হওয়া লাগবে, আমি গাড়ি কিছু চিনি না। তো বড় বড় ফোন দিছি যে আমার 45 মিনিটস দূরে আমি চাকরি এই জবটা পাইছিলাম তখন। সো মান্থলি দে ওয়ার পেইং মি অ্যারাউন্ড লাইক $2500 ওভার হিয়ার। খুব সো দ্যাটস আ লট অফ মানি। আমি বড় ইয়া বড় ইয়া ফোন দিয়ে বলছি যে পারলাম হলে $2000 পাঠাও, আমি একটা গাড়ি কিনি, কাজ এই জবটা হাত ছাড়া করা পসিবল না আমার জন্য এখন, কাজ টিউশন ফি নাহলে দিতেই পারবো না আমি কোনো মতে। বড় $2000 পাঠাইছে পরের সপ্তাহের মধ্যে। তো আমার ফ্রেন্ডের ক্রেডিট কার্ড দিয়ে আমি আই বট মাই মিৎসুবিশি গ্যালেন্ট, তখন গ্যালেন্টটা কিনছিলাম। তো গ্যালেন্টটা কিনা চিন্তা করছি ক্যামলুপসে গিয়ে তো শালাটা আমি $3000 বেচতে পারবো, এটা চিন্তা করে কারো কিছু বলি নাই তখন। তো ইউএস ভিসা টিসাও পাই গেছি, ইউএস ভিসার মধ্যে গেছি, যে জিজ্ঞেস করছি তুই এখানে কি করস, তোর টিউশন ফি কে দেয়, কি সাবজেক্টে পড়ালেখা করতেছিস, ক্যান যাবি, এই 4টা কোশ্চেন করছে। কইছি বলছে আচ্ছা ইউর ভিসা গট অ্যাপ্রুভড, উই উইল মেইল ইউর পাসপোর্ট ইন 4 to 5 বিজনেসেস। জাস্ট লাইক দ্যাট, ড্যাম জাস্ট লাইক দ্যাট। সো ড্যাম। গাড়ি টাড়ি কিনা পরে ওইটা শেষ করে গাড়ি কিনতে গেছি, গাড়ি কিনে পরে ক্যামরুসে ফেরত আসছি পরের দিন। আইসা গাড়িটার ওয়্যাক্স ট্যাক্স করছি, ওয়্যাক্স ট্যাক্স কইরা ধুয়া টুয়া ছবি তুলছি, চাকা $3000 ইয়ে দিছি, পোস্ট দিছি গাড়ি সেল করার জন্য। I sold that car for $2850. অলমোস্ট দ্যাট 3000 এর কাছাকাছি গেছে, ভালোই তো। So $2800 সেল করে I bought another car for $2900, $50 ভরে আমি গাড়িটা কিনছি আরেকটা, that was a Ford Fusion 2008। ওইটারে বিক্রি করছি আমি $4500। $4500 দিয়ে $500 পরে অ্যাড করে যা আমি আমার ওই এলান্ট্রাটা কিনছিলাম, 2011 এলান্ট্রা, and I fell in love with that car so much। এত মজার একটা গাড়ি ছিল, I didn't end up selling the car। 2 বছর যাওয়ার পরে একটু বাসায় প্রবলেম হয়েছিল, সো বাসার মধ্যে টাকা পাঠাইতে হয়েছে আমার, 1.5 লাখ 2 লাখ টাকার মতো পাঠাইতে হয়েছে, আর টিউশন ফিও দেওয়া লাগছে, তখন গাড়ি বেচে দিছি ওটা, তো আর রাখি নাই। That was a really sad day for me। গাড়িটা যখন আমার চোখের সামনে দিয়ে যায় আমার চোখে পানি পড়ে, এমন অবস্থা। পরে গাড়ি টাড়ি নাই, আর তারপরেও কি করছি আচ্ছা আমি, যে আচ্ছা মেয়েটার খারাপ, কাছে বাপ্পি ভাইয়ের কথা মনে আছে তোর? আমি ওই যে হ্যাঁ হ্যাঁ সাইয়া দলা বাপে লিখছে, তাসিন আমাদের ভুলে গেছে ভাই, এটার বিচার করেন। হ্যাঁ, এটার বিচার আমি করতেছি ভাই, ডোন্ট ওয়ারি। এই ভাই আমি কইতে বলছি, হ্যাঁ সবাই বিয়া শাদী করে, দাওয়াত টাওয়াত দেয় না, কোনো কিছু না। বাপি ভাইয়ের বিয়া তো খাইছি আমি যদিও। ও আচ্ছা, আরে বাপি, হ্যাঁ এটা এই বাপ্পি ভাইরে চিনছিস না? এই বাপ্পি ভাইরে ভাই ভুলি বাপি নাই, ভাইরে ভুলে আপনারাই তো গেছিস। মনে রাখেন না, কেউ কোনো খোঁজ খবর লন না জীবনে, কে খোঁজ লইছে আমার কল এই কয়দিনে? একমাত্র আমি খোঁজ রাখছিলাম, একমাত্র আমি রেগুলার মাঝে মাঝে কথা হয়, এছাড়া কোনো কারোর সাথে তো কথা হয় আসলে না। ওরে আমি ফেসবুকেও খেয়াল রাখি, ইনস্টাগ্রামেও খেয়াল রাখি। আই কিপ ট্যাবস অন হিম অল দ্য টাইম। আই নো দ্যাট। কই জানি ছিলাম, হ্যাঁ ভাই। তারপরে এই ইয়ে করলাম, এরপর থেকে একটু শুরু হলো, তারপর তো কোভিড এর ইয়ার শুরু হলো। সো এর মাঝখানে যদি if anyone asks যে স্কুল কেমন, if you don't have the intention to study over here, don't come please। আমি আসার আগে আমার অনেকজন বলছে it's going to be really easy over here studying and everything। সবাই তো না, এখনো সবাই এটাই কয় যে আরে বিদেশে পড়াশোনা খুব ইজি, কোনো ব্যাপার না। ওর আমরা কঠিন জিনিস, fuck all of you ভাই, পিচি কান্দে উঠে অ্যাসাইনমেন্টে পড়াশোনা করতে আমাদের পড়াশোনা অনেক কঠিন, ওখানে সব সহজ, কোনো ব্যাপার না। এই প্লাস সারা রাত আমার এমন দিন গেছে, আমি সারাদিন কাজ করছি, সারা রাত পড়ে পরের দিন এক্সাম দিতে গেছি, ঘুমাই না, কোনো কিছু না। এক্সপ্রেসো শর্ট খাইছি আমি, 10টা এক্সপ্রেসো শর্ট খাইছি পড়ার জন্য আমি, খালি এত পড়ালেখা কঠিন।
আইসা ইংলিশ 1100 করতে কন মিয়া বালের গলা কয় আমার মেজাজটা খারাপ হয় বিচি কাজে উঠে আমগো গেছে ইংলিশ আমগো করতে গিয়ে আমার ইভেন আমাদের কিছু টিচাররাও আমাদের পড়ায় এরকম যে কিছু টিচার আমাদের পড়াইতেছে, এরাও বলছে যে আরে বিদেশের ভার্সিটি ওগুলো তো জাস্ট টাকা খাওয়ার জন্য জাস্ট স্টুডেন্ট না, ওখানে কোনো পড়াশোনা হয় নাকি, একটা সার্টিফিকেট ধরা দেয় কোনো। এটা তো আই নো, আমার তো একটু আইডিয়া আছে রে ভাই। এখানে আইসা ফার্স্ট তো ধরা খাবে, ইংলিশ যদি কোর্স করতে যায় ফার্স্ট ধরা খাবে কপি পেস্ট করে ইয়ের মধ্যে ধরাটা খাবে যে তুই ইয়ে করতেছস, কপি পেস্ট করতেছস, চিটিং করতেছস, সেই জায়গায় ধরা। এইগুলি ঠিক করতে করতে আমার 1 বছর গেছে ঠিকঠাক মতো, যেন আমি ওই কি জানি বলে আগে খাসলত ইয়ে এপিএ ফরম্যাটের মধ্যে আমার সাইটিং করতে হবে, সাইটিং টাইটিং না করলে কি কি বলে এটারে, আরে মানে ইন্টারনেট থেকে ডাইরেক্ট কপি করে দিলে কি যে ওই যে তোর রেফারেন্স দেওয়া লাগে, সাইট করা লাগে, যদি না দিই তাহলে হচ্ছে কি আর কি মোস্ট লাইকলি ইউর চিটিং আর কি, তুমি সাইট করতেছো না, করতে কপি করছো, তোর অ্যাপেন্ডিক্স তোর বিবলিওগ্রাফি সব ঠিক রাখতে হবে। হ্যাঁ এগুলি দিতে হয়। সো এইগুলা শিখতে শিখতে অনেক টাইম যায় গিয়ে ভাই। এরপরে ইকোনমিক্স, আমি ইকোনমিক্সে মনে 3বার ফেল করছি, আমি ইকোনমিক্স পারি না। ইকোনমিক্স এমন একটা বাজে সাবজেক্ট। আমার বড় বোন ইকোনমিক্স এর ম্যানেজার, বাট আমি ম্যানেজার বলতেছি, ইকোনমিক্স থেকে গ্রাজুয়েট করে বেরিয়েছে ইউআইইউ থেকে, বাট আমি এত ডাম ইকোনমিক্স এর ব্যাপারে আমি কিচ্ছু বুঝি না। ইকোনমিক্স ভাই আমারও বেশি জুত লাগে না, ইকোনমিক্স আমারও বেশি জুত লাগে না। তবে তুই একটা জিনিস ভালো করছস, আমি এই জিনিসটা অ্যাপ্রিশিয়েট করি যে তুই এইচএসসির পরে গেছিস গা। আই থিংক মানে ওখানকার এডুকেশন সিস্টেমে অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য আই থিংক দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট সুটেবল টাইমস। বাংলা মিডিয়াম থেকে এখানে ট্রানজিশনটা যে এত কঠিন এটা বলে বুঝাতে পারবো না। ইংলিশ মিডিয়াম থেকে যারা আসে ওরা, আমিও দেখছি তাও তো আই উড সে যে তোর কন্টেম্পোরারি যে পোলাপাইন ছিল, তোর সমসাময়িক এবং তোর সঙ্গে যে পোলাপাইন ছিল, তার হচ্ছে তোর ইংলিশের সেন্সটা অনেক বেটার ছিল দেখে তুই সার্ভাইভ করে গেছিস। অনেক পোলাপাইন আছে যে ওখানে গিয়া পুরা হিমশিম খাওয়া লাগে। আমি চিন্তা করি যে ইভেন আমিও দেখছি যে আমারও অনেক সময় অস্ট্রেলিয়া গিয়া বিভিন্ন জায়গায় হিমশিম খাওয়া লাগছে। তো আমি চিন্তা করি যারা আমগোছে আরো বেনিথ, আরো নিচে, আরো বিলো স্ট্যান্ডার্ড বা আরো তোর মানে আরো ইনকেপেবল অফ স্পিকিং লাইক আস, তো ওরা ওখানে গিয়ে কেমনে কি করে, আমার এটাই মাঝে মধ্যে আমার মাথায় ধরে না। যেমন আমার ইয়েতে সবচেয়ে বড় কষ্ট হয়েছে যে আপনার অ্যাকাউন্টিং এর ইংলিশ টার্মস গুলো আমরা তো সব বাংলায় করছি, ক্রয় বিক্রয় কইরা সারা জীবন কইরা আসছি। এখানে আইসা টার্মগুলো দেখা খুবই বাজে লাগছে। এক একটা জাবেদা টাবেদা করছি, এখানে তো পুরো ডিফারেন্ট, জাবেদাই তো ডিফারেন্ট এই জায়গার মধ্যে সবকিছু। তুই বরং অগরে শিখাবি যে এটা দিস ইজ কল্ড জাবেদা। আমি তো এমনি শিখছি মিয়া। আচ্ছা এটা জাবেদা, আচ্ছা ঠিক আছে জার্নাল এন্ট্রি, এটা এমনি জাবেদা কি ইজি ছিল, অনাদায়ী পাওনা। ভালো প্যারা খাইছি আমি এর মধ্যে। ইকোনমিক্স এর মধ্যে যেটা বললাম, ইকোনমিক্স এর টার্ম স্ট্যাটিস্টিক্স এ যে প্যারা খাই নাই, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমি ফার্স্ট ট্রাইতে এ পেয়ে গেছিলাম, বিকজ আমার কলেজের মধ্যে 4 সাবজেক্ট স্ট্যাটস ছিল, এন্ড স্ট্যাটস এর সব টার্ম ইংলিশে ছিল। সো এটার মধ্যে একটা জিনিস আমি বাইচা গেছি। ওইটা খুব একটা ঝামেলা করার লাগে না, ওই এভারেজ মিডিয়া যে এই বালের ইয়ে এত ইজি পড়ালেখার জায়গার মধ্যে, ভাই তুই আয়া আমার পরীক্ষাগুলি দিয়া যা তুই। ফাইন্যান্স কইরা আমি ফাইন্যান্সও কখনো করি নাই, আমার প্রফেসরটা ভালো ছিল দেখে ভাই বাইচা গেছি, না লাইক যে কি অবস্থা হয় এই জায়গায়। আর অনলাইনে যাওয়ার পরে তো হইছেই, সব 3-4টা বন্ধু বান্ধব একসাথে বৈশা পরীক্ষা দিচ্ছি, একসাথে একজনের পরীক্ষা, তো ওইটাতে কোনো প্যারা হয় নাই, ভালোই। I have seen a lot of people go on to Dean's List and everything. পাবলিক আমার কাছে এসে চেক ইউজ করছে, চেক ইউজ করে পরের সেমিস্টারে যখন রেজাল্ট দিচ্ছে তখন আমি ডিনস লিস্টে ওইগুলি শালার আমি কিছু করতে পারি না, কারণ আমার 3টা সাবজেক্ট, আমার লাস্ট সেমিস্টারে 3টা সাবজেক্ট ছিল আর একটা সাবজেক্টে যার বাকি রয়েছে এটা নিতে পারতাছি না, আমার ডিনস লিস্ট আসতে পারলাম না আমি। কি যে একটা কষ্ট জীবনের মধ্যে। পাস করে বাইরে ডিনস লিস্ট মিস লিস্ট এগুলি আমগুলি কিসমত লাগে, আর এগুলি হিসাবের ব্যাপার আরো অনেক। আর আমার এমনি ব্যাংকিং সেক্টরে ঢোকার যেহেতু ইচ্ছা রয়েছে, আমার এত কিছু দেখানোর দরকার নেই। তোর সার্টিফিকেট হাতে পাওয়া দরকার, তুই যে এক্সপেরিয়েন্সটা গ্যাদার করতেছিস এখন, তোর এইটাই হলো সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস। এই যে 4 বছর পরে যে এতদিন মাত্র বেস্ট বাইতে ঢুকছে। আপনাদের ওখানে বেস্ট বাই আছে অস্ট্রেলিয়াতে?
না, ও ইয়া, অস্ট্রেলিয়াতে হ্যাঁ বেস্ট বাই সীমিত আকারে ছিল, ওরকম বড় আকারে না, বেস্ট বাই ছিল। বাট হ্যাঁ, ওখানে হলো নর্থ কি, আমেরিকান অস্ট্রেলিয়াতে একটা জিনিস হলো কি, বেস্ট বাই নর্থ আমেরিকাতেই বেশি আর কি ওখানে পপুলার। অস্ট্রেলিয়াতে হলো কি, নর্থ আমেরিকান বা আমেরিকান বা ব্রিটিশ যাই আছে, ওইটার একটা দেশীয় ইকুইভ্যালেন্ট ওরা সব সময় রাখে। যেমন বেস্ট বাইয়ের একটা ইকুইভ্যালেন্ট ওখানে আছে, ওটা হচ্ছে দ্য গুড গাইজ। একেবারে আচ্ছা, একই রকম ওদের পলিসি, একই রকম প্রোডাক্ট রেঞ্জ, একই রকম ওদের আউটলেট গুলো, একেবারে সেম জিনিস, কোনো ডিফারেন্স। তারপর যেমন যে বার্গার কিং এর কথা বলি, বার্গার কিং অবশ্য, হ্যাঁ বার্গার কিং এর অস্ট্রেলিয়াতে আছে, বার্গার কিং আছে, ম্যাকডোনাল্ডস আছে, বাট ওদের নিজস্ব একটা ইকুইভ্যালেন্ট আছে, ওইটা হইতেছে দ্য হাংরি জ্যাক্স। এটা ওরা খুব খায়, একেবারে সেম জিনিস। বুঝতে পারছি। না, ওই ইয়ের মধ্যে বেস্ট বাইয়ের মধ্যে ঢুকলাম, কম্পিউটার সলিউশনস এর অ্যাডভাইজার হিসেবে ঢুকছি। দেখি ব্যাংকিং এর মধ্যে হচ্ছে গিয়ে ফার্স্ট এক্সপিরিয়েন্স তো লাগবে, হচ্ছে গিয়ে সেলস এর এক্সপিরিয়েন্স লাগবে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। সেলস তো আমার করা লাগবে, সো এটা নেই। কাস্টমার সার্ভিসের এক্সপিরিয়েন্স যেহেতু আছে 4 বছরের, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। তাও আবার হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, এটাও যথেষ্ট ভ্যালুয়েবল। সো এই করতেছি এখন। দিস সামস আপ মাই লাইফ। এখনো গ্রাজুয়েট করতে পারি না একটা সাবজেক্টের জন্য, অনেক কষ্টে আছি জীবনে। ইনশাআল্লাহ। আচ্ছা হন, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমরা তোরেও আজকে আর বেশি প্যারা দিব না, অনেক বক বক করছস, তোর একটু রেস্ট দরকার, সারা রাত কাজ করে আইছস। আমরা যেটা হইতেছে, আমি আমার প্রথম পোস্টে লিখছিলাম যে যদি পডকাস্টে ভালো কথা বলতে পারো, ভালো পারফর্ম করতে পারো, যদি কথা বললে মজা পাওয়া যায়, তাহলে আমরা আবার ডাকবো। সো আমি আজকে অ্যানাউন্স করে দিতেছি যে ইউ আর ডেফিনেটলি গোনা কাম এগেইন, ইউ আর ডেফিনেটলি গোনা শো আপ লাইভ এগেইন। কারণ এটা তো জাস্ট ফার্স্ট টাইম, এবং এখনো আরো অনেক কোয়েশ্চেন্স রয়েছে যেগুলো আমি এখনো তোরে জিজ্ঞেস করি নাই। দোজ উড বি আরেকটু ডিপার ডাইভ নিব আমরা এই এক্সপ্যাট্রিয়েশনের ব্যাপারে। সো আজকে আমরা এই পর্যন্ত রাখি, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। তোরে আমি আবার জানাবো যে কোন দিন উই আর গোনা হ্যাভ দ্য লাইভ সেশন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি আজকে পোস্টে লিখছিলাম যে আমরা নেক্সট 2টা সেশনে কারা কারা আসবে তাদের নামগুলো অ্যানাউন্স করবো। সো যারা যারা শুনতেছেন এখনো পর্যন্ত, তারা একটু নোট ডাউন করে নেন। দ্য নেক্সট সেশনের গেস্ট উড বি আফরা এস সাগরিকা, মেবি আফরা। So she's my former student. She আমাকে নক দিছিল এটার ব্যাপারে যে she's interested to come on the podcast. So you'll probably see her on the next Edupia live session. Or on the session after that, the guest would be Tanzim. Tanzim is my university buddy. He also went to Canada as far as I know. ও কানাডা গেছিল, এখন মনে হয় দেশে আছে। সো ওর থেকে আরেকটা অন্য ডিফারেন্ট একটা পয়েন্ট অফ ভিউ পাওয়া যাবে। এবং এরপরে মেবি তার পরের সেশনে আমরা হয়তো তাসিমকে আবার ফেরত আনবো ওর সুযোগ সুবিধা মতো, কারণ হি হ্যাজ এ ভেরি বিজি স্কেজুল, ও যতটুকু সময় করে পারে। Definitely. So thank you, Tasin. Thank you so much for giving us your precious time, and we are gonna have you on our session again. So thank you enough. Have rest. আর আঙ্কেল আন্টিরে সালাম দিস, বড় আপুরো তোর আপুরো বলিস যে, এবং হ্যাঁ তোর বন্ধু বান্ধবরা দেখাইস যে এই ফালতু সেশনটা করছস তুই। আমি অলরেডি আমার গ্রুপের মধ্যে শেয়ার দিয়ে দিছি দেখার জন্য। সো যারা আমার সাদা বন্ধু বান্ধবরা দিছি, আমি বলি যে ইউ গাইস ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড শিট। তুই একটা এডুকেশনাল পেজে আয়া গালাগালি করছস তুই। No, it's fine. It's only for the adults. It's not for everyone. It's only for the adults. Don't worry about it. I like to keep it raw. I like to preserve the real essence of it. So I really appreciate that. I know you. That's why I didn't hesitate to use slangs and everything. I know you like to keep it raw. I'm gonna you know how I am. Hopefully একটা সেশনে সানি ভাইরও আনুম নে খারাপ। এই ভাই এটা আমি চাই, সানি ভাই আমি চাই না কোন একটা সেশনের মধ্যে। চিন্তা কর, আরে ফোন দিয়ে পাওয়া যায় না, আরে আমি লাইভে কেমনে আনন্দ আমারে কো। আরে কোন যে আমি কইছি আইতে কতদিন দেই না, আরে আমি করুম ভাই। আপনি বিয়া শাদী করলে একবার কইলেন আমারে, আমার ছোট ভাইটা যে বয় রইছে এতদিন ধরে আচার লাগাতে বিয়াতে, একটা পারমিশন নেওয়া উচিত ছিল। আমি কালকে গিয়ে সানি ভাইরে কমু, কালকে দেখা হবে না তো ইনশাআল্লাহ, কালকে গিয়ে কমু আমি সানি ভাইরে। Thank you for having me. It was really nice talking to you, catching up and everything. Definitely. So take care, brother. Inshallah, see you soon. You too. Okay. Allah Hafiz, bhai. Assalamu alaikum, bhai. Okay, bye-bye.